অ্যাকচুয়ালি পিসফুল কোএক্সিস্টেন্স যেটা বলে একসাথে সহাবস্থান করা। তো এই জিনিসটাও আমরা করার চেষ্টা করব। সো আই থিংক আমরা অনেক আলোচনা করেছি। আমাদের গেস্ট ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন। আমরা আমাদের গেস্টকে ওয়েলকাম করতে চাই। আসসালামু আলাইকুম। হুজুর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। হুজুর, আপনি কেমন আছেন? আপনার আলহামদুলিল্লাহ। সফর কেমন যাচ্ছে, কেমন সময় পার করছেন ওখানে, একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই ভালো সময় পার করাচ্ছেন। খুবই ভালো যাচ্ছে আল্লাহর রহমতে হজ্জের সফর। ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ। ওকে, 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 আলহামদুলিল্লাহ। আশা করছি আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন। সো যেহেতু আজকে আমরা অলরেডি একটু লেটে শুরু করেছি, আমরা খুব বেশি আসলে দেরি করব না। আপনাকে সবাই চেনে, আমি আর আপনার ইন্ট্রোডাকশন দিচ্ছি না, আর যেহেতু আপনি আপনার সম্পর্কে বলবেনই। সো আমরা চেষ্টা করব যত দ্রুত আমাদের মূল পয়েন্ট একটু বেশি আলোচনা করা যায় সেটা আলোচনা করব। সো আমি একদম প্রথম থেকেই আসতে চাই। সেটা হচ্ছে, আপনি যদি আমাদেরকে একটু আপনার শৈশব দিয়ে শুরু করেন, যে আসলে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার গ্রাম, হ্যাঁ, এবং আপনার প্রাইমারি এডুকেশন। আমরা পরবর্তী এডুকেশন সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, বাট আপনার প্রাইমারি এডুকেশন আসলে কেমন ছিল, হ্যাঁ, এসব ব্যাপারগুলো, এই স্টোরিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আমা বা'দ। আহ, আসলে আহ, আমার জন্ম হবিগঞ্জের ঐতিহ্যবাহী রিচি গ্রামে। আমি আর 10 জনের মতোই সরকারি প্রাইমারি স্কুলের মাধ্যমে আমার পড়ালেখার জীবন শুরু করেছি। রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করেছি। আহ, সেখানে আলহামদুলিল্লাহ ক্লাস 5-এ সরকারি যে বৃত্তি আছে সেই বৃত্তি ও স্কলারশিপও আমি পেয়েছিলাম আল্লাহর রহমতে। ক্লাস 5 পাশ করার পর আমি আলহামদুলিল্লাহ হবিগঞ্জ তথা সিলেটের অন্যতম সেরা স্কুল হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, সেই স্কুলে আমি ক্লাস 6-এ ভর্তি হই। ক্লাস 9 পর্যন্ত সেইখানে পড়ালেখা করি। অতঃপর আমার আব্বার ইচ্ছা হয় যে আমাকে মাদ্রাসায় পড়াবেন। ঠিক আছে, আমারও একটা ইচ্ছা ছিল আমারও একটা ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়ার। তো সবকিছু মিলিয়েই পরবর্তীতে আমি আলিয়া মাদ্রাসায় ভর্তি হলাম, হবিগঞ্জ দারুস সুন্নাহ সিনিয়র মাদ্রাসা। সেইখান থেকেই আসলে আমার মাদ্রাসার জীবনের শুরু। তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম এলাকা রিচি হবিগঞ্জের খুবই প্রসিদ্ধ গ্রাম। হবিগঞ্জের অনেক বড় গ্রাম, প্রায় 10,000 ভোটার আছে যে গ্রামে। হবিগঞ্জের অনেক কিছুই আমাদের গ্রাম কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আলহামদুলিল্লাহ খুবই আহ, ভালো সুন্দর চমৎকার পরিবেশে ছোটবেলা থেকে বড় হয়েছি। যেহেতু আলহামদুলিল্লাহ ফাহসাল্লাহ সৈয়দ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বংশের মানুষ আমরা। তো আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই ধর্মীয় পরিবেশেই বড় হয়েছি। আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি। জি। আচ্ছা, সো আমি আপনার বিভিন্ন পোস্টের মাধ্যমে, এবং এখনো আপনি বললেন যে একটা ব্যাপার আমি খুব খেয়াল করেছি, সেটা হচ্ছে আপনার গ্রাম নিয়ে আপনারা প্রায় কথা বলেন, যে আপনাদের গ্রামটা অনেক ঐতিহ্যবাহী একটা গ্রাম। সো আপনি যদি একটু আমাদেরকে এটা সম্পর্কে একটু আর একটু ডিটেলসে বলেন, যে আসলে আপনাদের গ্রামটা আসলে কেন একটু স্পেশাল, বা এটার কোনো বিশেষ স্টোরি আছে কিনা। আসলে দেখুন, ওই যে আমি যেই প্রাইমারি স্কুলের কথা বললাম, রিচি সরকারি প্রাথমিক হুম, বিদ্যালয়, হুম, যে স্কুলে আমি পড়েছি, এই স্কুল 200 বছরেরও বেশি প্রাচীন। ঠিক আছে, তো ওকে, ওকে। আমাদের আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ হাই স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে। মানে একটা গ্রাম স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু আছে। কয়েকটা মাঠ আছে খেলাধুলা করার জন্য, ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ, মিনি স্টেডিয়ামও হয়েছে। তো একটা আদর্শ গ্রাম বলতে যা বোঝায় সবকিছুই আমাদের গ্রামে আছে আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামের পঞ্চায়েত ব্যবস্থা খুবই স্ট্রং। এইখানে যদি কেউ গ্রামে যদি অন্যায় করে জুলুম করে কেউ কারো উপরে, তার পার পাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই। এবং সেটা বাংলাদেশ সরকারের কাছেও যেতে হয় না, মানে আইন আদালতেও যেতে হয় না। গ্রামের বিচারের মাধ্যমেই সেই মানুষটা যেই মানে উপযুক্ত যে বিচার পাওয়ার কথা সেই বিচার পেয়ে যায়, গ্রামের পঞ্চায়েত ব্যবস্থা শক্তিশালী হওয়ার কারণে। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা আদর্শ গ্রামের যত
ক্যারেক্টারিস্টিক্স, যত বৈশিষ্ট্য থাকা উচিত সকল বৈশিষ্ট্য আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ রয়েছে। জি, এই জন্য আমাদের গ্রামকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি। ওকে ওকে, সো আমি খুব একটা ভালো ইনফরমেশন পেলাম যে 200 বছর পুরনো স্কুল। এন্ড আপনার এই গ্রাম সম্পর্কে শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে আসলে খুব সুন্দর একটা পরিবেশ ওখানে আছে, এবং যেসব ছেলে মেয়েরা ওখানে বড় হচ্ছে ওরা কিন্তু আসলে খুব সুন্দর একটা নৈতিক শিক্ষা এবং সুন্দর পরিবেশ, দুইটারই সংমিশ্রণে আসলে তারা বড় হচ্ছে। তো এই ব্যাপারটা আসলে জি জি। খুবই ভালো ব্যাপার। এবং আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যদি আপনার ছোটবেলায় আপনার গ্রামের যদি কোনো স্মৃতি থাকে, বিশেষ কোনো স্মৃতি, আমাকে যদি একটু বলেন যে আপনার ওখানে আসলে লাইফস্টাইলটা কেমন ছিল, আপনি কি খেলাধুলা করতেন, এবং আপনার সবচেয়ে পছন্দের খেলা কোনটা? গ্রামের বিশেষ স্মৃতি যদি বলি, অনেক স্মৃতি আছে। তবে একটা কথা বলতে পারবো যে আমাদের গ্রামে ক্রিকেট খেলার প্রচলনটা সর্বপ্রথম আমি করেছি। ওকে ওকে, ক্রিকেট সো খেলার আপনি তাহলে কি ক্রিকেট ছোটবেলায় ফ্যান? খেলাধুলা করতে পছন্দ করতাম। যদি আমার ওকে ওকে। আব্বা এতটা খেলাধুলা করতে আমাকে দিতে চাইতেন না, লুকিয়ে লুকিয়ে যেতাম, আচ্ছা খেলাধুলা করতাম। ক্রিকেট খেলার সর্বপ্রথম মানে আগে খেলতো ক্রিকেট ব্যাট এবং টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতো, কিন্তু গ্রামের মানুষজন নিয়ম জানতো না। গ্রামের ছেলেরা, আমার সহপাঠী যারা ছিল, তাদেরকে নিয়ম কানুনগুলো আচ্ছা আমি আচ্ছা। শিখিয়েছিলাম সর্বপ্রথম। মানে ক্রিকেট খেলা চালু করেছি আমি। আমাদের গ্রাম খেলাধুলাতে খুবই ভালো। আমি যেটা বলেছি অলরেডি, কয়েকটা ফুটবল মাঠ আছে, ক্রিকেট মাঠ আছে। আম, আহ, মানে বাচ্চারা খেলাধুলায় অনেক ভালো, আমাদের গ্রামের ছেলেরা খেলাধুলায় অনেক ভালো আলহামদুলিল্লাহ। ওকে, সো আমরা আজকে আমাদের এই দাস্টকের মাধ্যমে একটা নতুন ইনফরমেশন জানলাম আপনার ব্যাপারে। এন্ড এটাই কিন্তু আসলে আমাদের একটা উদ্দেশ্য, যে ইউজুয়ালি তো আমরা আপনাদেরকে একভাবে দেখি সবসময় সোশ্যাল মিডিয়াতে, আপনারা লেকচার দেন বা হচ্ছে সোশ্যাল কজ নিয়ে কথা বলেন, রিলিজন নিয়ে কথা বলেন, বাট আমি আজকে একটা জিনিস জানলাম যে আপনাদের গ্রামের মধ্যে আপনি ক্রিকেটের একজন প্রবর্তক। সো আপনি আসলে গ্রামের মানুষকে ক্রিকেট শিখিয়েছেন। সো অনেক অনেক ফান একটা ব্যাপার জানলাম। ওকে, সো আমি যেটা শুনলাম আপনার একটু আগে আপনার কথাই, সেটা হচ্ছে আপনার বাবা আপনাকে ক্লাস 9 এর পরে মাদ্রাসায় পড়াশোনা করিয়েছেন। সো আমাকে একটু বলবেন যে আসলে আপনাদের ফ্যামিলিতে বা স্পেশালি হচ্ছে আপনার বাবার মাইন্ডে আসলে কোন ব্যাপারটা আসলে তাকে সবচেয়ে বেশি হিট করেছে, বা কোন ব্যাপারটা তাকে প্রভোক করেছে যে তিনি আপনাকে আসলে মাদ্রাসায় পড়াশোনা করানোর সিদ্ধান্ত নিয়েছেন, এবং আপনাকেই কেন? কোনো কারণ আছে কিনা, যদি কোনো কারণ থাকে? উম, প্রথমত, আমি তখন মা বাবার একমাত্র ছেলে সন্তান ছিলাম, এটা একটা কারণ। আচ্ছা আচ্ছা। আর আসলে আমাদের মতো যে পরিবারগুলো আছে, যে ঐতিহ্যবাহী যে পরিবারগুলো আছে, সেই ঐতিহ্যবাহী পরিবারগুলোর মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া, একটু টাকা পয়সার সচ্ছলতা যাদের আছে, এই পরিবারগুলোর সন্তানদের আসলে মাদ্রাসায় পড়া উচিত। এই হ্যাঁ হ্যাঁ। পরিবারের সন্তানগুলো যদি মাদ্রাসায় পড়ে, তাহলে তাদের মাধ্যমে অনেক বেশি দিনের খেদমত হতে পারে। ঠিক আছে? আপনার যদি হুম আর্থিক পিছুটান থাকে, তাহলে দিনের খেদমত করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। হুম হুম হুম, এক্স্যাক্টলি। ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটা কৌল আছে, যতটুকু আমার মনে পড়ছে। তিনি বলেছিলেন যে যদি ভালো আলিম কেউ হতে চায়, টাকা পয়সা থাকাও তার একটা অন্যতম প্রধান শর্ত। কারণ দেখুন, আপনি যদি কিতাবগুলো কিনতে চান, দামি দামি কিতাবগুলো যদি আপনি কিনতে চান, তাহলে কিন্তু অনেক টাকার প্রয়োজন, যে কিতাবগুলো পড়ে আপনি একজন ভালো আলিম হতে পারেন। ঠিক আছে? তো পারিবারিক সচ্ছলতা যদি থাকে, এটা ভালো আলিম হওয়ার পথে আপনাকে অনেক বেশি সাহায্য করবে। তো আমাদের এটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা যে আমাদের দেশে মাদ্রাসায় যারা সাধারণত পড়েন, বেশিরভাগই লেস ফরচুনেট যে ক্লাস আছে আমাদের সমাজে, যাদের আর্থিক সচ্ছলতা আসলে কম, তারাই মাদ্রাসামুখী বেশি হন। কিন্তু হওয়া উচিত আসলে এটার অপোজিট। এর মাধ্যমে আহ, দিনের অনেক বেশি খেদমত হতে পারে যদি ধনী পরিবারের সন্তানেরা যদি মাদ্রাসায় পড়ালেখা করেন। জি। ওকে, সো এটা থেকে আসলে একটা খুব সুন্দর পয়েন্ট আমিও আসলে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে যারা আসলে ফাইন্যান্সিয়ালি একটু স্ট্রং, তাদের আসলে মাদ্রাসায় পড়াশোনা করা উচিত। বাট হচ্ছে আসলে তার উল্টোটা। সো এটার একটা কারণ হয়তো বা এই জন্য যে আমাদের মাদ্রাসাগুলো আসলে খুব বেশি অ্যাফোর্ডেবল, এন্ড এখানে আসলে খুব মানে টাকা পয়সা বলতে গেলে একদম খুব কম টাকায় আসলে পড়াশোনা করা যায়। সো এটা হয়তো বা একটা কারণ, এবং আরেকটা কারণ হচ্ছে এটা যে আমরা ওই যে আমাদের একজন স্কলার একদিন বলেছিলেন যে আমাদের যেসব ছেলে মেয়েরা আসলে একটু কম মেধাবী, তাদেরকে হয়তো বা আমরা চিন্তা করি মাদ্রাসায় মাদ্রাসায় পড়াশোনা দেওয়া হয়। করানোর। হ্যাঁ, সো আমার মনে হয় এই দুইটা ব্যাপারই আসলে অনেক রং। এটার একটা কারণ হচ্ছে আপনার যখন আসলে ফাইনান্সিয়াল একটা স্ট্রাগল থাকে,
তখন আসলে আপনি শুধুমাত্র দিন প্রচার করা না, আপনার আসলে কোনো কাজই ঠিক মতো হয় না। হ্যাঁ, কারণ আপনি সব তো সময় আপনার মাথায় চলে যে আপনি কিভাবে আসলে টাকা জোগাড় করবেন, আপনাকে টাকা পয়সা জোগাড় করতে হবে, জি, এন্ড এই পরিবারকে টেনশনটা যখন সাপোর্ট থাকে, করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, সো এটা যখন থাকে তখন আসলে মানুষ যে কোনো কিছু করতে চায়। এন্ড এক্স্যাক্টলি আমাদের এই মাদ্রাসা কমিউনিটিতে কিন্তু এটাই হয়, যে ম্যাক্সিমাম দেখা যায় স্টুডেন্টরা খুব অল্প বয়সে তারা নিজেদেরকে শায়ের নামে দাবি করে, তারা বিভিন্ন মাহফিলে গিয়ে মানে নাচ এগুলো নিয়ে ইনশাল্লাহ পরিবেশন আমরা কথা করে। বলবো হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ দ্বীপে হ্যাঁ যখন ঢুকবো এক্স্যাক্টলি। আমরা অবশ্যই এই বিষয়গুলোতে হ্যাঁ আমরা ইনশাল্লাহ হাইলাইট এক্স্যাক্টলি। করার চেষ্টা সো করবো। আমার আমার মনে হয় মানে এই ব্যাপারগুলো আমাদেরকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয় এগুলোর কারণে, যার কারণে আমরা জি হয়তো জি, অনেক ভালো মানের স্কলার এখন আর তেমন পাচ্ছি। খুঁজে পাচ্ছি না। ওকে, হুম। সো আমরা আরেকটু যদি আপনার সাথে এই ব্যাপারগুলো নিয়ে যদি আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে আপনি আসলে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আপনি বাংলাদেশেও পড়াশোনা করেছেন এবং বাংলাদেশের বাইরে পড়াশোনা করেছেন। সো আমাকে একটু ডিফারেন্সটা বলবেন, আপনি আসলে আপনার কাছে কি ডিফারেন্স মনে হয় আপনি বাংলাদেশের ওভারঅল মাদ্রাসা কমিউনিটি এবং আপনি দেশের বাইরেও কিন্তু রিলিজিয়াস এডুকেশন, ওটাও কিন্তু একটা মাদ্রাসা, আল আজহার আপনি পড়াশোনা করেছেন, সো সেখানে আসলে আপনি বড় পার্থক্যটা কি দেখেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটা ছোট্ট বিষয় দিয়ে এই প্রসঙ্গটা অবতারণা করতে চাই। সেটা হচ্ছে, আমি আসলে আল আজহারে পড়তে যেতে আমি কেন আগ্রহী হয়েছি, এটা খুব ইন্টারেস্টিং হুম একটা হুম বিষয় আছে। বাংলাদেশের সম্পূর্ণ ভিন্ন ঘরানার একজন লেখক ছিল, মূলত ইসলাম বিদ্বেষী, হুমায়ুন আজাদ, আমরা সবাই চিনি, হুম 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 মারা হুম, okay. গিয়েছে। তো উনার একটা বই ছিল, পাকসার জামিন সাদবাদ, উনি একটা বই লিখেছিল। তো আমি Okay. যখন ক্লাস ক্লাস নাইনে যখন পড়ি স্কুলে, তখনই আমি ওনার এই বইটা আমি পড়েছিলাম, এবং সেইখানে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয় নিয়ে খুবই নেগেটিভ মন্তব্য করেছিল। ঠিক আছে? তো উনি Okay, যেহেতু okay. ইসলাম বিদ্বেষী, এবং আল আজহার বিশ্ববিদ্যালয় নিয়ে উনি অনেক নেগেটিভ মন্তব্য করেছিল, আমার তখন থেকে কিউরিওসিটি, আমি এর আগে আল আজহার বিশ্ববিদ্যালয়ের কথা আমি জানতাম না, তখন থেকেই আচ্ছা। আমার মানে আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার অনেক বেশি কিউরিওসিটি জাগে, যে একজন ইসলাম বিদ্বেষী মানুষ এই ইউনিভার্সিটির এত সমালোচনা করছে, তার মানে ওইখানে ভালো কিছু আছে। ঠিক আছে? তখন থেকেই আল আজহার বিশ্ববিদ্যালয় আমার মাথায় ঢুকে। পরবর্তীতে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। আপনি যে বিষয়টা বলেছেন, যে মাদ্রাসা, প্রচলিত মাদ্রাসা শিক্ষা, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা এবং বাইরের যে ইউনিভার্সিটি গুলো, সেগুলোর মধ্যে পার্থক্য কতটুকু, আসলে এটা মানে কম্পেয়ার করাটাও আসলে অমূলক হয়, যেহেতু হুম পার্থক্যটা অনেক বেশি। একটা হুম বিষয় হুম কি, আমাদের দেশে ধরেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আমি অনেক আউট বই পড়ে পড়ে বড় হয়েছে। ঠিক আছে? ওকে ছোটবেলা হুমায়ুন আহমেদের প্রচুর বই পড়েছি। আহ, ওকে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যে রাইটাররা আছে, সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, সমরেশ বসু বলেন, সমরেশ মজুমদার বলেন, বিমল মিত্র, হুম এদের বই পড়েছি আল্লাহ রহমতে। তিন গোয়েন্দা পড়েছি, সেবা প্রকাশনীর বই পড়েছি, ওয়েস্টার্ন বই পড়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে লাখ লাখ শুকরিয়া, বই পড়ে পড়েই বড় হয়েছি। তো আমি এখন হুম আমাদের মাদ্রাসার ছাত্রদের সবচেয়ে বড় যে সমস্যাটা দেখি, আমরা আহ মানে পড়ালেখাটা, আমাদের মাদ্রাসার পড়ালেখা, আলিয়া মাদ্রাসার পড়ালেখার কথা আমি যদি বলি, আলিয়া মাদ্রাসার পড়ালেখা হয়ে গেছে অনেকটা গাইড ভিত্তিক। নির্দিষ্ট কিছু প্রশ্ন পড়ে, উত্তর পড়ে, পরীক্ষা দেয়া, পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়ে সেটা নিয়ে গর্ব করা। ঠিক আছে? আমরা না আউট বই ভালো পড়ছি, আমরা সিলেবাসের বাইরের গল্পের বইও পড়ছি না। আমাদের চিন্তার হরাইজনটাকে বড় করার জন্য যা দরকার, আপনার চিন্তার গণ্ডিটাকে বড় করার জন্য যা দরকার, আমরা তা করছি না। না আমরা সিলেবাসের বাইরের বই পড়ছি, না আমরা সিলেবাসের ভেতরের যে বইগুলো আছে সেইগুলো আমরা ঠিকমতো করছি। আমরা ক্লাস করছি না ঠিক মতো। আমি যা দেখছি বর্তমানে, ক্লাস ঠিক মতো করছি না। পরীক্ষার আগে 10টা প্রশ্ন, 12টা 15টা প্রশ্ন মুখস্থ করে বাংলাতে গিয়ে পড়ে সেগুলো আমি মানে বমি করে দিয়ে, পরীক্ষার হলে বমি করে দিয়ে আমরা এ প্লাস পাচ্ছি, এ মাইনাস পাচ্ছি, এইটা পাচ্ছি, ওইটা পাচ্ছি। ঠিক আছে? তো এটাতে আলটিমেটলি হচ্ছে কি, একজন আলিম হওয়ার জন্য যা প্রয়োজন, বর্তমান সময়ের সাথে আপনার চলা এবং যুগোপযোগী যেই জ্ঞান আপনার থাকা প্রয়োজন,
ধরেন আপনার সাথে একটা মানুষ যদি বর্তমান ব্যাংক ব্যবস্থা নিয়ে কথা বলে, রাজনীতি নিয়ে যদি কথা বলে, বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে যদি কথা বলে, পারিবারিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, এগুলো নিয়ে যদি কথা বলে, ঠিক আছে, আপনার যে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে যদি আপনার সাথে কথা বলে, তো আমার এই কথাগুলো চালিয়ে যাওয়া এবং সেগুলোর মাধ্যমে দিনের দাওয়াত, একটা মেসেজ তার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কোয়ালিফিকেশন দরকার, সেই কোয়ালিফিকেশন এখন আমি মনে করছি যে আমাদের মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে সেই জিনিসটা মিসিং। এটার অন্যতম প্রধান কারণ আমি আপনাকে বলেছি যে আমরা সিলেবাস ভুক্ত যে কিতাবগুলো আছে সেই কিতাবগুলোর সাথে আমরা যুক্ত না, আমরা ক্লাস করছি না ঠিক মতো। ধরেন কোরআন সুন্নাহ বুঝার জন্য তো আরবির কোনো বিকল্প নাই, অ্যাটলিস্ট কোরআন সুন্নাহ জি। বুঝার জন্য আরবির তো কোনো বিকল্প নাই। কিন্তু আমরা হুম। মাদ্রাসায় পড়ে আমার নাম অমুক, এইটাও আমরা আরবিতে আহ, বেশিরভাগই আমরা ঠিক মতো বলতে পারি না। আমরা কোরআন সুন্নাহ আরবিতেও আরবি বুঝবো দূরে থাক, আমরা এতটুকুও ঠিক মতো বুঝতে পারছি না। তারপর আপনি যেই জিনিসটা বলেন আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমার যদি একটু সুর ভালো হয়, আমার যদি সুর একটু সুন্দর হয়, আমি মোটামুটি ক্লাস 9-10 থেকেই মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্টরা উঠে গেল আপনার ওয়াজের মঞ্চে, প্রথমে নাত হামদ নাত হামনাদ দিয়ে শুরু করলো, ঠিক আছে, তারপর শায়েরে ইসলাম, শায়েরে আহলে সুন্নাত ওয়াল জামাত, শায়েরে এই শায়েরে ওই, বিভিন্ন লকব, বিভিন্ন টাইটেল দিয়ে শুরু হয়ে গেল আপনার আম, এই হামদ নাতের মাধ্যমে মাধ্যমে টাকা কামানো। তারপর কোন রকমে জগা খিচুড়ি মার্কা একটা কামেল টাইটেল পাশে একটা সার্টিফিকেট নেয়ার পর তো আল্লাহ রহমতে একদম আল্লামাতুদ্দাহার আমরা হয়ে যাই। যেমন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া, আমি ওয়াজ মাহফিল শুরু করেছি আমার যখন 35 ইয়ার্স যখন পার হয়ে গেছে, তখন 35 বছর পরে আমি ওয়াজ মাহফিলে মোটামুটি ইনভলভ হয়েছি। কিন্তু আমরা এখন দেখি আহ, মানে 35 ইয়ার্স তো অনেক, 18-19 বছর বয়সের ছেলেরা ওয়াজের মঞ্চে উঠে কথা বলছে। দিস ইজ রিয়েলি সারপ্রাইজিং। এটা খুবই সারপ্রাইজিং একটা বিষয়। যার নিজের ন্যূনতম পরিপক্কতা আসে নাই জ্ঞানের, সে আরেকজনকে জ্ঞান বিলাচ্ছে। যখন তার আপনার যখন তার নিজেরই কারো ছাত্র হিসেবে থাকার কথা, সে আরেকজনের ওয়ানাবি টিচার, সে আরেকজনের টিচার হওয়ার চেষ্টা করছে। দিস ইজ রিয়েলি স্যাড। আমাদের এই কালচারগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, আমাদের আসলে চিন্তার পরিবর্তন প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা কোরআন মাজিদে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থার পরিবর্তন করেন না, সেই জাতির অবস্থার পরিবর্তন করেন না যারা নিজেদের ভেতরের অবস্থা নিজেরা পরিবর্তন না করবে। আমাদের চিন্তা চেতনা, আমাদের বর্তমান সময়ের চাহিদা, বর্তমান সময় আসলে কি চায়, এই সময়ের ডিমান্ড কি, এই ডিমান্ড যদি আমরা না বুঝতে পারি, আর আমরা যদি গড্ডালিকা প্রবাহে যদি আমরা গা ভাসিয়ে দিই, এবং আমাদের প্রত্যেকের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি থাকে কিছু সোশ্যাল মিডিয়ার কিছু ভিউ, তারপর আপনার কিছু টাকা পয়সা, আহ, কত সহজে কিছু টাকা পয়সা উপার্জন করা যায়, হ্যাঁ, এইগুলাই যদি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, দেন ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং, এবং আমরা সেই অবস্থার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এখন আপনাকে আমি বলি যে আমাদের দেশে এই যে কালচার, আপনি হামদ নাত পরে শায়ের হয়ে যাওয়ার কালচার, সহজে সস্তায় টাকা কামানোর যে কালচার, তারপর আপনার ওয়াজ মাহফিলের মাধ্যমে ইজি মানি, সহজে টাকা কামানোর যে কালচার, তারপর আপনার 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা আপনার ডিমান্ড করে ওয়াজ করার যে কালচার, এই কালচারটা আমি আরব দেশে কোথাও দেখি নাই। আরব দেশে কোথাও এই কালচারটা নেই, ঠিক আছে। এটা মনে হয় আমাদের একটা উপমহাদেশের একটা ফেনোমেনন, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমাদের এই দেশগুলোতেই সম্ভবত এই কালচারটা খুব বেশি ডেভেলপ করেছে। এবং আমার কাছে মনে হয় এই কারণে আমাদের ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট, আমাদের বুদ্ধিবৃত্তিক যে উন্নতি হওয়া প্রয়োজন ছিল, সেই বুদ্ধিবৃত্তিক উন্নতির জায়গাটা মনে একটু সংকুচিত হয়ে গেছে।
মিশরে ছিলাম দীর্ঘ 4 বছর, আলহামদুলিল্লাহ সেইখানে দেখেছি এই এই কালচারটা সেইখানে নাই। যারা সত্যিকারের দিক নির্দেশনা জাতিকে দেওয়ার উপযুক্ত, তারাই কিন্তু মানে দিক নির্দেশনাগুলো দিচ্ছেন। মানে যাদের ওয়াজ করার মতো যোগ্যতা হয়েছে তারাই ওয়াজ করছেন, যাদের নসিহত করার মতো যোগ্যতা আছে তারাই নসিহত করছেন। কিন্তু আমরা এখন হয়ে গেছি মানে খুবই ইচিরে পাকা টাইপ কিছু কাজ আমরা করছি, যেগুলো আমাদের যখন আমাদের সামনে কিতাব নিয়ে, আরবি কিতাব নিয়ে, উর্দু কিতাব নিয়ে, ইংলিশ জানার জন্য ইংলিশে বই, এইগুলো নিয়ে আমাদের যখন টেবিলে উপর হয়ে পড়ে থাকা প্রয়োজন ছিল, সেই বয়সটাতে আমরা কোনো কিছু না জেনেই ওয়াজের মঞ্চে গিয়ে আমরা জ্ঞান বিলাচ্ছি। এটা আমাদের একটা অনেক বড় একটা সমস্যা। আমরা এখনো যদি আমাদের মাদ্রাসা স্টুডেন্ট যারা আছে, সেটা আলিয়া মাদ্রাসার হোক, কওমি মাদ্রাসার হোক, যেই মাদ্রাসাতেই পড়ুক না কেন, আমরা যদি আমাদের মেন্টালিটি, আমাদের চিন্তা চেতনা এখানে আমরা যদি ঠিক না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কমপ্লিট ক্যাওসের মধ্যে দিয়ে আমরা এখন চলছি। ওকে, এক্স্যাক্টলি। সো আমরা অনেকক্ষণ ধরে কিন্তু আসলে প্রবলেমস গুলো নিয়ে কথা বলছি, এবং আপনার কথা শুনতে শুনতে আসলে আমারও অনেক কিছু আমি রিলেট করতে পারছিলাম। আহ, এখানে কিছু ব্যাপার আসলে ক্লারিফিকেশন আমি আমার সাইড থেকে করি। সেটা হচ্ছে, আমরা কিন্তু কখনো আসলে এইটা বলি না যে আপনার নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া বা হচ্ছে ওয়াজ সাল্লাল্লাহু আলাইহি মাহফিল ওয়াসাল্লাম। করাটা, হ্যাঁ 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 এক্স্যাক্টলি। সো এগুলো করা হচ্ছে, আমরা এগুলোকে মানা করছি বা আপনি করবেন না, আপনাদেরকে এগুলো ডিসকারেজ হাইলি করছি, প্রেজ ওয়ার্দি, কখনোই না। হ্যাঁ, এগুলো অনেক এক্স্যাক্টলি। প্রশংসনীয়। সো হ্যাঁ, আমরা চাই আমাদের স্টুডেন্টরা ছোটবেলা থেকে এসব সংস্কৃতির সাথে বড় প্র্যাকটিস হোক। করুক, হ্যাঁ হ্যাঁ অফকোর্স। এক্স্যাক্টলি। কিন্তু আমার কথা হচ্ছে, একজন মানুষ, মানে একটা কোন বয়সের ছেলে, সে কোথায় বসে কি কথা বলবে, এই ব্যাপারটাও কিন্তু আসলে অনেক বেশি আমাদের চিন্তা করা উচিত। যেমন একটা এক্স্যাক্টলি। 18 বছরের ছেলে সে যদি ওয়াচ মাহফিল করে, এটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না। বাট আমার কথা হচ্ছে, আমরা এমন একটা কালচার করতে পারি প্রত্যেকটা মাদ্রাসাতে, যেখানে আমরা মাদ্রাসা স্টুডেন্টদেরকে পাবলিক স্পিকিং নিয়ে আমরা তাদের বিভিন্ন ওয়ার্কশপ করাচ্ছি বা তাদেরকে আমরা প্র্যাকটিস করাচ্ছি। এবং আমরা আমাদের টিচাররা বা অথরিটি থেকেও কিন্তু এটা একদম স্ট্রংলি তাদেরকে বলা হচ্ছে যে, মানে বলা হোক যে তোমরা কোনো ধরনের ওয়াজ মাহফিল করবা না। কারণ আমার মনে হয় এই জায়গাটাতে টিচারদের অনেক বড় একটা রোল থাকে। কারণ আমরা মাদ্রাসা স্টুডেন্টরা কিন্তু অ্যাটলিস্ট আমাদের মধ্যে টিচারদের প্রতি একটা সম্মান আছে। আমরা এই জিনিসটা যথেষ্ট ইয়া করার চেষ্টা আমরা করি। সো শিক্ষকদের অনেক আমাদের, বেশি হ্যাঁ প্রভাবিত। হ্যাঁ অনেক বেশি, হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমার মনে হয় এই জিনিসগুলো টিচারদের থেকেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে বলা উচিত যে তোমাদের এই মুহূর্তে, কারণ আমি নিজের চোখে দেখে এসেছি, আমি যখন দাখিল পরীক্ষা দিচ্ছি, আমাদের এক সহপাঠী, সে আপনার নাত নাত শরীফ পাঠ করতো, এবং সে ভিডিও বানাতো নাত শরীফের, এবং মোটামুটি কিছুদিন সে ভাইরাল, এবং তারপরেই সে বক্তব্য দেওয়া শুরু করলো। হ্যাঁ, ওয়াজ মাহফিল করা শুরু করলো, এবং মোটামুটি তার যথেষ্ট মানে সোশ্যাল এঙ্গেজমেন্ট অনেক বেশি। আমি ফ্যান ফলোয়ার বলবো না, হয়তো ভিউজ অনেক বেশি। সো মোটামুটি সে যথেষ্ট পরিচিতি লাভ করে। সো টিচাররাও ব্যাপারটা জানে, এবং সে যখন পরীক্ষা দিতে আসে, টেস্ট পরীক্ষা দিতে আসে, তখন দেখা যাচ্ছে সে আসলে কিছুই লিখতে পারে না। হ্যাঁ, না সে আরবি পড়াগুলো লিখতে পারে, না সে ইংরেজি ম্যাথমেটিক্স কিছু সে লিখতে পারে না, এবং টিচাররা তাকে নিয়ে মজা করে। সো আমার কথা হচ্ছে, টিচাররাও জানে ব্যাপারগুলা, যে হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানে আসলে অমুক অমুক ছেলেরা আছে, এরা হয়তো বা রাতের বেলা ওয়াজ মাহফিল করে বা এটা সেটা করে, আমরা জানি। বাট আমরা তাদেরকে আসলে এটা খুবই গাইডেন্সটা দিচ্ছি ইম্পর্টেন্ট না। একটা, খুবই ইম্পর্টেন্ট একটা হ্যাঁ পয়েন্ট আপনি রেজ করেছেন। সেটা হচ্ছে আমাদের টিচারদের পক্ষ থেকে দিক নির্দেশনা, গাইডলাইন্স, আমরা এই গাইডলাইন্স হুম, এর অভাবে ভুগি। আমাদের যেই বাচ্চাগুলোর মধ্যে প্রতিভা আছে, তাদের প্রতিভার পরিচর্যা আমাদের করার প্রয়োজন আছে। আপনি যেটা বলেছেন একদম সুন্দরভাবে পয়েন্ট আউট করেছেন যে হামদ, নাত এগুলো আমাদের কালচারের অংশ। ওয়াজ মাহফিল আমাদের এক্স্যাক্টলি কালচারের অংশ, এটাও আমাদের এক্স্যাক্টলি। মানতে হ্যাঁ কোনো আপত্তি নাই। কিন্তু প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট সময় আছে এবং নির্দিষ্ট একটা তরিকা আছে। আমি হামদ নাতকে কখনো টাকা পয়সা উপার্জনের আমি মাধ্যম বানাতে পারি না। ঠিক আছে, এটাকে আমি এক্স্যাক্টলি। এমন একটা পেশা বানিয়ে দিলাম। এটা খুবই মানে খারাপ বিষয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা থেকে এই বিষয়টা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থেকে হামদ আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত থেকে নাত আসবে। এই বিষয়গুলো এরকমই হওয়া উচিত। এটাকে এরকম পেশা বানানো উচিত না। আর পেশা বানিয়ে আমার মূল যে বিষয় জ্ঞান অর্জন, সেই জ্ঞান অর্জনের পুরো রাস্তাটাকে আমি বন্ধ করে দিলাম। কারণ প্রতি রাত্রে আমি যদি আহ, নাত মাহফিল করি, তাহলে নিশ্চয়ই আমি পরের দিন মাদ্রাসায় যেতে পারবো না। পড়ালেখার যেই ইয়েটা আছে আমার,
ফ্লো আছে সেই ফ্লোটা নষ্ট হবে। তো এইখানে অবশ্যই আমাদের হুজুর যারা আছেন, আমাদের টিচার যারা আছেন, তাদের একটা সুন্দর গাইডলাইন খুব বেশি প্রয়োজন। এই বিষয়গুলোর দিকে আমাদের অবশ্যই আমাদের হুজুরদের অনেক বেশি নজর দেওয়া উচিত এবং পজিটিভলি তাদেরকে গাইড করা উচিত। তাদের আসলে কি করা উচিত, তাদের কি করা উচিত না, এই বিষয়গুলোতে তাদেরকে ইনফ্লুয়েন্স করা উচিত। জি। এক্স্যাক্টলি। সো আমার কাছেও মনে হলো এই জায়গাটা থেকে। এন্ড আমাদের যে আজকের টপিক লিডারশিপ ক্রাইসিস, এটাও মেবি আমাদের এই আলোচনারই একটা অনেক বড় অংশ। সেটা হচ্ছে আমরা মেবি, আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমরা মাদ্রাসার স্টুডেন্টরা প্রচন্ড রকম ল্যাক অফ মেন্টরশিপের মধ্যে আছি। হ্যাঁ, এবং আমি যখনই দেখি একটি স্কুল কলেজে, আমরা তো অনেক অর্গানাইজেশনে কাজ করার সুযোগ হয়েছে, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করার, বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়ার। তো আমরা ওদের মধ্যে দেখলাম যে ওদের ইউনিভার্সিটিতে কিন্তু খুব সুন্দর সুন্দর ক্লাব থাকে। হ্যাঁ, এবং এটা খুব কমন। আমি আজকে এখানে বলছি, ব্যাপারটা হয়তো বা একটু ডিফারেন্ট মনে হতে পারে, বাট আপনিও জানেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি দেখবেন বিভিন্ন রকমের ক্লাব থাকে। ডিবেট ক্লাব থাকে, হ্যাঁ, এদের মিউজিক ক্লাব থাকে, ড্যান্স ক্লাব থাকে। হ্যাঁ, তো আমাদের মাদ্রাসায় আমরা যদি পাবলিক স্পিকিং ক্লাব করি, আমরা যদি ডিবেট ক্লাব করি, হ্যাঁ, এবং আমাদের টিচাররা যদি এই ব্যাপারগুলোতে যথেষ্ট সময় দেয় এবং পটেনশিয়াল স্টুডেন্টগুলোকে খুঁজে এনে তাদেরকে যদি যথেষ্ট মেন্টরশিপ দেয়, আমার মনে হয় আগামী 10 বছরে আমরা অন্তত বাংলাদেশে ভালো 10 জন স্কলার হয়তো বা আমরা পাবো, যারা মানুষের সাথে খুব প্রেজেন্টেবল ওয়েতে স্পিচ দিতে পারে বা দায়িত্বের সাথে কোন একটা টপিকে তারা কথা বলতে পারে। তো দেখুন আমার মনে হয়, আপনার হ্যাঁ। যে হুম, আপনি যে জি জি। বিষয়টা তুলেছেন সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে এটিএন বাংলাতে সম্ভবত একটা প্রোগ্রাম দেখছিলাম। বাংলাদেশের খুবই স্বনামধন্য একটা মাদ্রাসার স্টুডেন্টরা ইংলিশে ডিবেট করছিল। হ্যাঁ দেখে হ্যাঁ। আমার খুব ভালো লেগেছে। অনেক হতাশার মধ্যে একটু আশার ঝলকানি আমি দেখেছিলাম। সম্ভবত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার স্টুডেন্ট ছিল তারা। ইংলিশে ডিবেট করছে তারা, বাংলাদেশের একদম ফ্রন্ট লাইন কলেজ কলেজের স্টুডেন্টদের সাথে ইংলিশে ডিবেট করছে। আহ, এবং হুম হুম বেশ হুম। বেশ কয়েকটা এপিসোডে আমি দেখলাম তারা খুব ভালো ফাইট দিয়েছে। ঠিক আছে, তো অনেক হতাশার মধ্যে একটু আশার ঝলকানি দেখেছিলাম। তো এটা তো অসম্ভব কিছু না আসলে। আমাদের ওই যে একটু আমি আপনাকে যে কোরআন মাজিদের যে আয়াতখানা বললাম, আমরা আমাদের আসলে পরিবর্তনের চিন্তা করি কিনা। আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের স্কলাররা, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের টিচাররা, মানে ওনাদের চিন্তার গতিপথ মনে হয় রুদ্ধ হয়ে গেছে। আমি আমার 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 হুম। কাছে মাঝে মাঝে লাগে, আমি জানি না এটা অত্যুক্তি কিনা, এটা বাড়াবাড়ি কিনা, কিন্তু আমার কাছে মাঝে মাঝে লাগে আমরা চিন্তা করতেও ভুলে গিয়েছি। আমাদের মানে চিন্তার গতিপথ আসলে বন্ধ হয়ে গেছে। আমাদের উন্নতি করতে হবে, আমাদেরকে পরিবর্তন করতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে এবং আমার অ্যাটমসফেয়ারের মধ্যে পরিবর্তন আনতে হবে, চারদিকে পরিবর্তন ছড়িয়ে দিতে হবে। এই ইচ্ছাটাও আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে মনে হয় মরে গিয়েছে। আমরা আসলে মাঝে মাঝে মনে হয় যে আমরা অনেক বেশি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছি, আমরা আহ, হীনমন্যতায় ভুগছি। আবার কিছু কিছু বিষয়ে মনে হয় যে আমরা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছি। ঠিক আছে, হুম হুম হুম। আমরাই জান্নাতি, আমরাই নাজাত প্রাপ্ত দল, আমরাই, এই সুপিরিয়রিটি কমপ্লেক্সও আমাদের মধ্যে একদিকে আছে। আবার আমরা ইনফেরিয়রিটি কমপ্লেক্সেও ভুগি, না আমাদেরকে দিয়ে মনে হয় এটা হবে না, আমাদেরকে দিয়ে মনে হয় ওইটা হবে না। আমরা আসলে একটা দোদুল্যমান একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি মাদ্রাসা স্টুডেন্টদের ক্ষেত্রে, মাদ্রাসা স্কলারদের ক্ষেত্রে, হুজুরদের ক্ষেত্রে, আলিম ওলামাদের ক্ষেত্রে। আমি এই জিনিসটা কিন্তু আমি দেখি। ঠিক আছে, একদিকে সুপিরিয়রিটি কমপ্লেক্স, আরেকদিকে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এই দুইটা কমপ্লেক্সের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো দুইটা জিনিস আমাদের কাটিয়ে ওঠা উচিত। আমরা আহ, সমাজে আসলে সবচেয়ে বড় জিনিস যেটা, আমরা সমাজের মানুষের সাথে সাধারণ মানুষ হিসেবে মেশা উচিত। আমরা একটা সম্পূর্ণ আলাদা সেগমেন্টের অন্য জগতের প্রাণী হিসেবে মানুষের সাথে আমরা মিশি। ঠিক আছে, যেমন ধরেন আমি মাঝে মাঝে স্যুটকুট পরে আসি। ঠিক আছে, স্যুটকুট পরে বিভিন্ন অনুষ্ঠানে মানুষজন আমাকে দেখে, তখন এটা কিন্তু একটা সমালোচনা হয়। একটা সমালোচনা হয়, আমি জানি এই সমালোচনা খুবই স্বাভাবিক সমালোচনা, এটা আমাকে, আমি এটা এটা আমি বাংলাদেশের প্রেক্ষাপটে খুব স্বাভাবিকভাবেই নেই। ঠিক আছে, আল আজহার ইউনিভার্সিটি, মিশর সহ বাইরের বিশ্বে এটা খুব স্বাভাবিক বিষয়। একজন স্কলার, একজন আলিম, একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, তিনি স্যুট কোট টাই প্যান্ট শার্ট পরবেন, এটা বাইরের বিশ্বে খুবই স্বাভাবিক বিষয়। আমাদের কাছে এটা খুবই মানে কঠিন বিষয়। ঠিক আছে, এটা কেন? মানে আমরা সাধারণ মানুষের সাথে অন্য জগতের প্রাণী হয়ে আমরা মিশি।
যেই কারণে আমরা কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি অনেক কিছু জানি না। আপনাকে যদি গ্রাউন্ড রিয়ালিটি জানতে হয়, আসলে কি হচ্ছে একটা সোসাইটিতে, একটা সমাজে আসলেই কি হচ্ছে, আপনাকে যদি জানতে হয়, তাদের সাথে তাদের মতো করে মিশতে হবে। তা আমরা ওইটা ওইটা পারি না। এখানে একটা একটা গ্যাপ থেকে যায়। আমরা ওই যে বলে না সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগার কারণ, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগার কারণ কিন্তু আমরা অনেক গ্রাউন্ড রিয়ালিটি আমরা বুঝতে পারি না। আপনি যদি আজকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বুয়েট, রুয়েট, কুয়েট, ঢাকা মেডিকেলের কিছু স্টুডেন্ট যদি আপনাকে আমাকে হঠাৎ করে এমন কিছু প্রশ্ন করে, যে প্রশ্নগুলোর সাথে আমি কখনোই পরিচিত না, আপনি আকাশ থেকে পড়বেন। কিন্তু আপনি যদি তাদের সাথে তাদের মতো করে মিশে মিশে যদি আপনি বড় হন, আপনি তাদের প্রশ্নগুলোর সাথে আপনি পরিচিত, আপনি তার আনসার গুলো দিতে আপনার জন্য অনেক সহজ হবে। আমাদের অনেক ওলামায়ে কেরাম আছেন, কিছু প্রশ্ন করলেই এটা বেয়াদবের মতো কোয়েশ্চেন, এই প্রশ্ন কেন করেছো, এটা বেয়াদবি। তো আপনি জেনারেল লাইনের মানুষের কাছে তো এরকম এরকম বেয়াদবি বা এটা বেয়াদবের মতো কোয়েশ্চেন এগুলো বলে তো আপনি পার পাবেন না। তার কোয়েশ্চেনের আনসার প্রয়োজন। কিন্তু আমাদের কাছে এই প্রশ্নগুলো থ্রো করলে আমরা বলে দেই খুব সহজ কথা, ও একটা বেয়াদব। ঠিক আছে, বাট আপনি মানুষের মনে যে প্রশ্নগুলো আপনার জাগবে, সেই প্রশ্নগুলোর যদি সঠিক যুগোপযোগী উত্তর যদি আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার দাওয়াতের প্রচারের যে বিষয়টা, দিন প্রচারের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু ওই জায়গায় থমকে গেল। ঠিক আছে, এবং মানুষ নিজের কিছু প্রশ্নের সন্দেহের উত্তর না পেয়ে সে নীরব হয়ে গেল। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদেরকে গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে হবে, এবং গ্রাউন্ড রিয়ালিটি বুঝার জন্য উলামায়ে কেরামকে তাদের দিন, ধর্ম, ইমান, আকিদা, ইসলাম সকল কিছু ধরে রেখে সাধারণ মানুষের সাথে মিশতে হবে। এই বিষয়টা আমাদের মনে হয় অনেক বেশি ল্যাকিংস আছে আমাদের মধ্যে। এক্স্যাক্টলি। সো আমি আপনার সাথে এই পয়েন্ট আসলে একদম স্ট্রংলি অ্যাগ্রি করি। অ্যান্ড আমার কাছে মনে হয় আপনি একটু আগে যেটা বললেন যে আমরা আসলে অনেক সময় যখন আমাদের উইকনেসটা আমরা ফিল করা শুরু করি তখন আমরা বলি যে হয়তো বউ বেয়াদব, বা আমরা হচ্ছে একটু উগ্র একটা এক্সট্রিমিজম টাইপ আমরা একটা রিপ্লাই করার চেষ্টা করি। সো আমি খুব রিসেন্টলি একটা ফরেন ইউনিভার্সিটির একজন টিচারের সাথে আমার একটা মিটিং করার সুযোগ হয়। সো আমি সঙ্গত কারণে এখন বলছি না, হয়তো ইনশাল্লাহ সামনে বলবো। সো তখন আমি দেখলাম যে তিনি ওখানকার একজন ওই ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের তিনি ডিরেক্টর। হ্যাঁ, তো আমি বাংলাদেশি একজন স্টুডেন্ট, আমি তার সাথে একটা মিটিং এ বসলাম এবং আমরা সেখানে অনেকজন ছিলাম। ওই মিটিং এ দেখলাম যে তিনি স্টুডেন্টদের সাথে যখন ইন্টারাকশন করছেন, তার কথা বলার ধরন এত বেশি সুন্দর ছিল এবং সে আমাদের সাথে এমন ভাবে কথা বলছেন যে আমাদেরই আনকমফোর্টেবল লাগছে ব্যাপারটা। মানে একটা মানুষ এত হাম্বল কিভাবে হয়, বা স্টুডেন্টের সাথে এত সুন্দর করে এত সম্মান দিয়ে কিভাবে কথা বলে। হ্যাঁ, এবং তারা যে আমাদের সাথে যেভাবে তারা মজা করছিল, যেভাবে কথা বলছিল, সো আমার কাছে মনে হয় আমাদের ওই বন্ডিংটা বা এই যে একটা হাম্বলনেসটা, এই জিনিসটা আমাদের মধ্যে নাই। আমরা আসলে অনেক সময় খুব বেশি এক্সট্রিম হয়ে যায় যে হ্যাঁ, ও কেন এটা কথা বলবে বা সে কেন এটা বলবে। সো এই চিন্তা চেতনার পরিবর্তনের জন্য হয়তো আমাদের আসলে সবার সাথে মেশা উচিত। হ্যাঁ, সো আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের অনেক বড় ল্যাকিংস থাকার কারণে আমাদের ওই যে অন্যের মতামত গ্রহণ করতে পারার যে ক্ষমতা, বা আমরা যে এই জিনিসটা মেনে নিব যে মানুষের ভিন্ন মতামত থাকবেই, আমরা সেটা হয়তো বা একাডেমিক্যালি বা হচ্ছে রেসপেক্টফুলি সেটা আমরা আমাদের অপিনিয়নটাও জানাবো, বাট স্টিল আমরা পিসফুলি একসাথে আমরা সহাবস্থান যেটা করব। সো এই ব্যাপারগুলো হয়তো বা আমাদের এখন অনেক বেশি মিসিং। এবং আমি যেখান থেকে আসলে এই কথাগুলো আসছে যে মেন্টরশিপ, সো আমরা যেটা বলছিলাম যে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য আমরা যদি চিন্তা করতে পারি, আপনি আপনার অ্যান্সারটা শুরু করেছেন যে আমরা বোধহয় চিন্তা করতেই ভুলে গিয়েছি। হ্যাঁ, এন্ড আমার কাছেও মনে হয় যে আমি যদি এখন 10 জন মাদ্রাসা টিচারদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনার কাছে কি আপনার এই প্রফেশনের মধ্যে নেক্সট 10 ইয়ার্সে আপনার যে স্টুডেন্ট, বা আপনি এই মাদ্রাসায় থাকেন বা ওই মাদ্রাসায় যান, যেখানেই যান আপনার কমিউনিটি তো আপনারই থাকবে, আপনার স্টুডেন্টগুলো আপনারই থাকবে। সো এদের জন্য আপনার নেক্সট 10 ইয়ার্সে কোনো প্ল্যান আছে কিনা। যেমন আপনি বললেন যে একটা মাদ্রাসা স্টুডেন্ট, কিছু মাদ্রাসা স্টুডেন্ট এটিএন বাংলাতে ইংলিশে তারা ডিবেট করছে। সো এটা কিন্তু আসলে একদিনে হয় নাই, কারণ আমরা জানি যে আমাদের মাদ্রাসাতে আসলে ইংরেজির চর্চাটা অনেক কম। সো একটা মাদ্রাসা স্টুডেন্ট ইংরেজি ভালো হওয়া এটা কিন্তু আসলে অনেক বেশি সারপ্রাইজিং ব্যাপার, যদি না সে চেষ্টা করে অথবা তার ইনস্টিটিউট থেকে তাকে ওভাবে তৈরি করা হয়।
তার মানে মেন্টরিং। নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, তাকে নিশ্চয়ই ভাবে মেন্টরশিপটা দেওয়া হয়েছে, যার কারণে সে এরকম একটা টিভি চ্যানেলে স্কুল কলেজের যেসব ডিবেট টিম আছে তাদের সাথে তারা এইভাবে কম্পিট করার চেষ্টা করছে। সো আমার মনে হয় যে আমাদের আসলে এই জায়গাটাতে খুব কেয়ারফুলি চিন্তা করা উচিত। এখন আমরা তো আসলে পড়ে আছি, সে কি বললো, আমার তো মেবি ও 10 বছর আগে কিছু বলেছে অথবা ও কালকে কিছু বলেছে, তার কমেন্টে গিয়ে আমাকে একটু গালিগালাজ করতে হবে। হ্যাঁ, এসবের মধ্যে আমরা পড়ে আছি, অথচ আমাদের কনস্ট্রাকটিভ ভিশনারি কোনো প্ল্যান নাই যে আমাদের মাদ্রাসা কমিউনিটিকে আমরা আগামী 10 বছরে এমন একটা জায়গায় নিয়ে যাব যে প্রত্যেকটা মাদ্রাসায় আপনি একটা ডিবেট ক্লাব পাবেন, যেখানে দেখবেন অসংখ্য ছেলেরা, মাদ্রাসার যে কোনো ছেলে আপনি যখন ধরবেন, হ্যাঁ আপনাকে আর ওই যে কি বলে সেটা, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আসলে আপনাকে আর খুঁজতে হবে না যে মাদ্রাসার থেকে এমন একটা ছেলে বের করো যে বাংলাতে অথবা ইংরেজিতে খুব নলেজের সাথে, তার নলেজ নিয়ে সে খুব ভালো স্পিচ দিতে পারে। হ্যাঁ, সো আমার মনে হয় আমাদের ওই চিন্তার জায়গাটা নেই, আমরা তো এটা চিন্তাও করি না যে হ্যাঁ আমরা এই পরিবর্তনটা আমাদের মাদ্রাসা কমিউনিটিতে নিয়ে আসবো, বা আমি আমার মাদ্রাসায় আমার স্টুডেন্টদের মধ্যে এই জিনিসটা নিয়ে আসবো। আমার পটেনশিয়াল স্টুডেন্ট কারা তাদেরকে খুঁজে বের করে আমি একটা ডিবেট ক্লাব করব, আমি একটা ইসলামিক হামদনাতের যে একটা ক্লাব থাকতে পারে সেটা একটা ক্লাব করব। হ্যাঁ, এবং আমাদের কিন্তু ছিল, আমাদের একটা সময় তো আসলে ইসলামিক সাংস্কৃতিক ফোরাম পুরো প্রত্যেকটা মাদ্রাসাতেই আসলে ছিল, বাট ওই যে আহ, এগুলো আসলে ওই মেন্টরশিপ দিয়ে একটা ভালো কিছু প্রডিউস করতে পারেনি, এরা সবাই আসলে আলটিমেটলি এখানে বিজনেসে একটা চলে এখানে গিয়েছে। একটা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হ্যাঁ কনসিস্টেন্সি। প্লিজ। একটা কিছুর এক্স্যাক্ট, হ্যাঁ হ্যাঁ। কনসিস্টেন্সি, কোন একটা কিছুর ধারাবাহিকতা। আমরা অনেক সময় অনেক কিছু আবেগে আমরা শুরু করি, কিন্তু সেটা ধরে রাখতে পারি না। ঠিক আছে, হুম আপনি হুম হুম। আহ, সফলতা, সাকসেস যে বিষয়টা, এটা কনসিস্টেন্সির বিষয়। সফলতা এক্স্যাক্ট। ধারাবাহিকতার মাধ্যমে আসে। আমার আজকে মনে হলো এই কাজটা করা দরকার, 3 4 দিন 5 দিন 6 দিন আমার উৎসাহ আছে, পরের সপ্তাহে আমি ভুলে গেলাম, এইভাবে কখনো সাকসেস আসে না। ঠিক আছে, আমি হুম এক্স্যাক্ট। একটা বিষয়, আরেকটা বিষয় যেটা আমি ইয়ে করব, এমফাসাইজ করব, সেটা হচ্ছে সাংগঠনিক আহ, সাংগঠনিক ট্রেনিং। ঠিক আছে, আমরা অনেকেই অনেক ধরনের সংগঠন করি ছোটবেলা, স্টুডেন্ট অবস্থায়। ঠিক আছে, তো আমাদের যে সংগঠনগুলো আছে, আমাদের ছাত্র সংগঠন যেগুলো আছে, আপনি যেই মত ধারারই বলেন, যেই মতবাদেরই বলেন, যে ছাত্র সংগঠন যেগুলো আছে, এই ছাত্র সংগঠনগুলোর কিন্তু ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, সেমিনার, এগুলো আয়োজন করা প্রয়োজন অনেক বেশি বেশি। ঠিক আছে, আমরা মানে বিষয় ভিত্তিক, আপনি যে লিডারশিপ কোয়ালিটির কথা বলছেন, লিডারশিপ কোয়ালিটি কিন্তু কিছু বিষয় আছে একদম বিল্ট ইন, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত। এগুলো আপনার যদি কোনো মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে দিয়ে দেন, তাকে কেউ যদি ট্রেন আপ নাও করে, তার যেই প্রতিভা যখন বিকশিত হওয়ার, সেটা বিকশিত হবেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত। কিন্তু কিছু বিষয় আছে, সেগুলো কিন্তু আপনার আহ, ঘষা মাজার মাধ্যমে গড়ে ওঠে। তো ওইটার জন্য ট্রেনিং, সিম্পোজিয়াম, তারপর আপনার ওয়ার্কশপ, এইগুলোর কোনো বিকল্প নাই। এখন আমরা ধরেন আজকে আহ, আপনার একটা টপিক দেয়া হলো যে মাদ্রাসা স্টুডেন্টদের লিডারশিপ কোয়ালিটি কিভাবে ডেভেলপ করা যায়। ঠিক আছে, অথবা কর্মদক্ষতা কিভাবে বাড়ানো যায়। এই টপিকের উপরে যখন আপনাকে দেয়া হলো, আমাদের সো কল্ড কিছু আপনার ট্রেনিং ওয়ার্কশপের মধ্যে দেখা যায় যে সম্পূর্ণ ভিন্ন বিষয়ে, আকিদার বিষয়, ঠিক আছে, মানে নিজেদের মধ্যে ছোট ছোট ঠুনকু যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে, সেমিনার সিম্পোজিয়ামে এই বিষয়গুলো উঠে আসে, যেটা রিয়েলি স্যাড। এগুলো তো হওয়া উচিত না। আপনাকে যেই টপিক দেয়া হবে, যেই টপিকে একটা কনফারেন্স হচ্ছে, যেই টপিকে একটা ওয়ার্কশপ হচ্ছে, আমাকে ওই টপিকের মধ্যে থাকতে হবে। আমি ইররিলেভেন্ট কথাবার্তা, অপ্রাসঙ্গিক কথাবার্তা, অপ্রাসঙ্গিক আলোচনা সেখানে যদি নিয়ে আসি, সেগুলো আপনার সফল হয় না। তো আমাদের ঘরানার মধ্যে বিশেষ করে যেই ওয়ার্কশপ, ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স দেখি, টপিকের সাথে এগুলার কোনো ধরনের কোনো মিল থাকে না। যার যতটুকু সময় দরকার, এসে কিছু সময় চিৎকার চেঁচামেচি করে চলে গেলেন। আপনি আপনার নেক্সট জেনারেশনকে আপনি কোন অবস্থায় রেখে যেতে চান? আপনার পরবর্তীতে যারা আসতেছে তাদেরকে আপনি কোন অবস্থায় রেখে যেতে চান? আহ, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে ডেলিভারি দিতে হবে। আমাদেরকে
এট এনি কস্ট কিতাব, বই, এগুলোতে আমাদের ম্যাটেরিয়ালসে আমাদেরকে একটু সময় দিতেই হবে। কিতাবের সাথে আমাদের সম্পর্ক নাই, বইয়ের সাথে আমাদের সম্পর্ক নাই, আমাদের রিসার্চের সাথে সম্পর্ক নাই, নিজেদেরকে ডেভেলপ করার দিকে আমাদের কোনো মনোযোগ নাই। আমরা ফেসবুকে গিয়ে অমুক ভিডিওতে তমুককে একটা গালি দিচ্ছি, অমুককে একটা বকা দিচ্ছি, ঠিক আছে, কিছু হেট স্পিচ, কিছু ঘৃণা মূলক কিছু বিদ্বেষী কথাবার্তা আচার আচরণ করে এইটা ওইটা দেখে আমরা আরেকটা জিনিস বলবো, আমাদের ইয়াং জেনারেশন এখন সময় প্রচুর নষ্ট করছে, অহেতুক ফালতু বিষয়ে সময় নষ্ট করছে। এমন এমন বিষয় যা আসলে জাস্ট ভিউ ব্যবসায়ী যারা আছে, ভিউ ব্যবসায়ীরা ভিউ এর জন্য অনেক কিছু করে, সেটা কোনো বক্তা হোক, ওয়াইজ হোক, সেটা অন্য ধরনের জেনারেল লাইনের কোনো ব্যক্তি হোক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হোক, নায়ক নায়িকা, যে ইচ্ছা হোক, ভিউ এর জন্য মানুষজন এখন করতে পারে না হেন কোনো কাজ নাই। কিন্তু আমাদের মাদ্রাসা স্টুডেন্টদেরও আমি দেখি, তারাও এই ভিউ ব্যবসায়ীদের ট্র্যাপে পড়ে যায়। এই ভিউ ব্যবসায়ীদের ট্র্যাপে পড়ে তারা জীবনের মূল্যবান সময়কে তারা নষ্ট করছে এবং তাদের চিন্তা চেতনাকে তারা ডাইভার্ট করছে খারাপ দিকে। আপনি আপনি আপনার চিন্তাকে যেই দিকে রাখা উচিত সেই দিকে না রেখে আপনি যদি আনপ্রোডাক্টিভ যে কাজ আছে, প্রোডাক্টিভ কাজে আপনি চিন্তা না করে, সময় না দিয়ে আনপ্রোডাক্টিভ যে খাতগুলো আছে, যে খাতগুলোতে আসলে ভালো কোনো কিছু, কনস্ট্রাকটিভ কোনো কিছু হচ্ছে না, গঠনমূলক কোনো কিছু হচ্ছে না, এইগুলা নিয়ে যে যখন আপনি চিন্তা করবেন, তখন কিন্তু অটোমেটিক আপনি আপনার জীবনের মানে আপনার লাইফ আপনি নিঃশেষ করছেন। এই বিষয়টা কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের বোঝা উচিত। হযরতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে আল ওয়াক্তু কাসসাইফ ইযা লাম তাকতাহু কাতাআক। সময় হচ্ছে তরবারির মতো, সময়কে সময়ের মতো করে যদি আপনি না কাটান তাহলে সময় আপনাকে কেটে দেবে। কারণ জীবন মানে হচ্ছে সময়ের সমষ্টি, সেকেন্ড, মিনিট, ঘন্টা, বছরের সমষ্টি হচ্ছে জীবন। এই সময়টাকে আমরা যদি আপনার অহেতুক কাজে, ফালতু কাজে আমি যদি ব্যয় করি, তাহলে আমাকে কিন্তু এক সময় অবশ্যই এটার জন্য আমাকে চরম মূল্য দিতে হবে। এবং আমি আমার ইয়াং জেনারেশন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বলেন, জেনারেল লাইনের বলেন, সবার জন্য এটা বলবো যে আমরা কিন্তু আসলেই চরম মূল্য দেওয়ার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্টে আমরা সময় না দিয়ে, আমি ইংলিশটা একটু ভালো করে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, করতে পারি, কিন্তু আমি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউব, গুগল, ইউটিউব এগুলোর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমি ভালো কাজে যদি আমি সময়টা ব্যয় না করে, আমি যদি আনপ্রোডাক্টিভ কাজে যদি আমি সময় ব্যয় করি, আই এম রুইনিং মাই লাইফ। আমি আমার জীবনটাকে আমি ধ্বংস করছি। এতটুকু আমাদের আসলে অবশ্যই বোঝা উচিত। বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে আমরা যদি সময় না দিয়ে ফালতু কাজে আমরা সময় দেই, ঠিক আছে, অমুক তমুককে গালি দিয়েছে, আমি অমুকের ভিডিও দেখতেছি, তারপর তমুকের ভিডিও দেখতেছি, তমুক অমুককে চ্যালেঞ্জ করেছে, হ্যাঁ, 10 লাখ টাকার চ্যালেঞ্জ, 1 কোটি টাকার চ্যালেঞ্জ। মানে ভিউ ব্যবসায়ীরা যা করে, সেটা একজন মৌলবী হোক, একজন বক্তা হোক, আর যেই হোক, ভিউ ব্যবসায়ীদের ভিউ ক্রিয়েট করার পেছনে টাকা, তাদের মানি মেকিং এর জন্য আপনি কিন্তু আহ, মানে কি বলে বলির বাকরা হচ্ছেন। এই 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 বোধ, এই চিন্তাটুকু আমাদের মাথায় থাকা উচিত, আমাদের ইয়াং জেনারেশনের মাথায় থাকা উচিত। এগুলোকে আমরা যেন কখনো ইন্ডালজ না করি, এগুলোতে আমরা যেন আমাদের সময় নষ্ট না করি, এটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। এক্স্যাক্টলি। সো আমি আপনার সাথে এই পয়েন্টগুলো আসলে খুব স্ট্রংলি এগ্রি করি। এন্ড আপনি যা যা বললেন এখন, so আমার মনে হয় আপনার কথা থেকে আমার যেটা এখন মনে হচ্ছে, সেটা মনে হচ্ছে আমাদের আসলে এখন এই ধরনের চিন্তাগুলো থেকে বের হয়ে এসে কোন আলেম কি বলছে, হ্যাঁ, কে কোন মতাদর্শ লালন করে, এগুলো মনে হয় একটা নির্দিষ্ট ক্যাটাগরির আলেমদের জন্য ছেড়ে দেওয়া উচিত। যে হ্যাঁ, এগুলো সিনিয়ররা আছেন, ওনারা এগুলো ডিল করবেন ওনাদের মাধ্যমে, আমরা এখানে আসলে জড়াবো না এখন। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে আমাদের নিজেদের সেলফ লার্নিং এখন ইনভেস্টমেন্ট করা। হ্যাঁ, এবং এটার জন্য আসলে কিছু শ্রেণীর বা কিছু বয়সের নির্দিষ্ট আলেম বা টিচার, হ্যাঁ, মাদ্রাসা টিচার যারাই হোক, তাদের আসলে এই 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 কাজগুলোতে সবচেয়ে বেশি নিজেদেরকে ইনভেস্ট করা উচিত। মানে আমাদের নিজেদেরকে দেখা যে আমরা আসলে এখন পুরো কমিউনিটিটা আমরা এখন আসলে কোন সিচুয়েশনে আছি এবং আগামী 10 বছরে আমরা আসলে কোথায় পৌঁছাতে পারি এবং কিভাবে। তো এই ব্যাপারগুলো আমাদের আসলে খুব বসে
হাতে কলমে আমাদের স্টাডি করা উচিত। আমাদের বড় বড় প্রতিষ্ঠানের সাথে আমাদের আসলে একসাথে বসে বড় বড় প্রিন্সিপাল, মাদ্রাসার যারা প্রিন্সিপাল আছে সবার সাথে বসে আমাদের আসলে এই ব্যাপারগুলো আমার মনে হয় একটা আলোচনার মাধ্যমে আসা উচিত, যে আমাদের কমিউনিটির আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আসলে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কি দিচ্ছি এবং আগামী 10 বছরে আমরা আসলে কি আউটপুট চাই, এটা নিয়ে আমাদের মনে হয় একটা আলোচনা করা উচিত। এবং আপনি রিসার্চের কথা বলেছেন, আমরা তো আসলে মনে হয় না যে আমাদের কমিউনিটিতে আমরা রিসার্চ ওয়ার্কটা আমরা কখনোই আমাদের পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করেছি। আপনি একটা ইউনিভার্সিটিতে দেখেন, আমি যখন আমি একটা মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি চিটাগংয়ে। সো আমি ইউনিভার্সিটিতে যখন জয়েন করলাম, আমার একটা প্রাইমারি ফোকাস ছিল যে আমি এখানে কোনো রিসার্চের কাজ করতে পারি কিনা। হ্যাঁ, যেটা হচ্ছে আমাকে পার্সোনালি হেল্প করবে, আমি অনেক কিছু শিখতে পারবো, প্রফেসরদের সাথে আমার একটা ভালো রিলেশন হবে, আমি অনেক কিছু জানতে পারবো। সো পরবর্তীতে দেখলাম যে অন্যান্য স্টুডেন্টরাও মানে তারা খুব কনসার্ন এই ব্যাপারটা নিয়ে, যে আমি রিসার্চ করব, একটা রিসার্চ টিমের সাথে আমি নিজেকে যুক্ত করব, আমার একটা পাবলিকেশন থাকবে, হয়তোবা আমি একটা রিসার্চ টিমের সাথে কাজ করব অ্যাটলিস্ট এতটুকু। বাট আমার মনে হয় না যে গত 10-15 বছরে মাদ্রাসা কমিউনিটি থেকে কোনো রিসার্চ পেপার বের হয়েছে যেখানে একটা নির্দিষ্ট টিম আমরা রিসার্চ করেছি কোন একটা টপিকের উপরে, যে হ্যাঁ দেখেন এতজন আলেমকে নিয়ে আমরা এত বছর এই টপিকে রিসার্চ করেছি এবং আমাদের রিসার্চের আউটকাম হচ্ছে এইটা। অথচ আমাদের রিসার্চ সেন্টার কিন্তু অনেক, হ্যাঁ আমাদের অমুক রিসার্চ সেন্টার তমুক রিসার্চ সেন্টার, বাট এই রিসার্চ সেন্টারগুলোর অনলি আউটকাম কি, নেম। আপনি কি রিসার্চ করলেন? হ্যাঁ। সো আমাদের আসলে আমার মনে হয় এই এক্স্যাক্টলি আমাদের রিসার্চ অনেক বেশি করা উচিত। আমাদের স্টুডেন্টরা মানে এটাকে আসলে আমি জানি না কিভাবে এই মুহূর্তে করা যায়, জাস্ট আমার মাথায় এখনই আইডিয়া আসছে, সেই জন্য আমি বলতে পারছি না। বাট আমি জানি না এটা কিভাবে হবে, বাট রিসার্চ ব্যাপারটাকে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য এমন ভাবে ম্যান্ডেটরি করা উচিত এরা যাতে সময় না পায় ওসব ব্যাপারে মাথা ঘামানোর। হ্যাঁ, এবং ফলতল তারা কাজে যাতে সময় রিসার্চে, দেয়। হ্যাঁ এক্স্যাক্টলি, তারা যাতে আসলে ব্যস্ত থাকে যে হ্যাঁ আমাদেরকে আসলে রিসার্চ করতে হবে, এটা ম্যান্ডেটরি একটা ব্যাপার, আমাদেরকে রিসার্চ পেপার লিখতে হবে, আমাদেরকে শিখতে হবে রিসার্চ কিভাবে করে, পেপার কিভাবে লিখে সাবমিট কিভাবে করে, পাবলিকেশন কি হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় আমাদের আসলে খুব একদম অথরিটি লেভেল থেকে কাজ করা উচিত। সো আই থিঙ্ক আমরা এখন একটু অডিয়েন্সের সাথে একটু কথা বলি, দেন আমরা আর কিছু ডিসকাশনের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শেষ করব। আমাদের সাথে জয়েন করেছেন মোহাম্মদ শহীদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধেয় আপনাকে সালাম দিয়েছেন মোহাম্মদ শহীদুর রহমান ভাই। ওয়ালাইকুম এরপর আসসালাম। আমাদের সাথে জয়েন করেছেন গোলাম আল মামুন। ভাইয়া লিখছেন মাশাল্লাহ। এরপর আমাদের সাথে জয়েন করেছেন নাসির উদ্দিন। আপনাদের অ্যারেঞ্জমেন্ট খুবই প্রেইজওয়ার্দি, থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। এবং আমাদের সাথে আজকে জয়েন করেছেন ইব্রাহিম মাসুম বিল্লাহ ভাই, যিনি আমাদের সাথে আসলে গত এপিসোডে আমাদের গেস্ট ছিলেন। তিনি দেখছেন আমাদেরকে মসজিদুল হারাম থেকে, অনেক হ্যাঁ অনেক ব্লেসড একটা প্লেস থেকে উনি আমাদেরকে দেখছেন। আহ, এরপর হচ্ছে আমাদের সাথে জয়েন করেছেন শ্রদ্ধেয় শাইখের চিন্তাশীল বক্তব্য আমাদের ভাববার জায়গাটা প্রসারিত করবে ইনশাল্লাহ। আমরাও এটাই বিলিভ করি, এন্ড দার্স টকের আসলে উদ্দেশ্য এটাই, যাতে আমাদের এই ডিসকাশন গুলো আমাদের কমিউনিটির কিছু মানুষকে অন্তত ইনফ্লুয়েন্স করে। বিকজ এটা হয়তো বা পসিবল না যে সবাইকে তুমি ইনফ্লুয়েন্স করবে, রাতারাতি চেঞ্জেস চলে আসবে। বাট আই থিঙ্ক কিছু স্টুডেন্টকে অন্তত ইনফ্লুয়েন্স করলে আমরা হয়তো বা সামনে কিছু ভালো স্কলার বা ভালো উই মাদ্রাসার শুড স্টুডেন্ট স্টার্ট ফ্রম পাবো। সামওয়্যার। আমাদের এক্স্যাক্টলি কোথাও থেকে এক্স্যাক্টলি শুরু করা হ্যাঁ, উচিত। কোথাও থেকে আমাদের আসলে শুরু করা উচিত। এন্ড আমার মনে হয় এই টপিকটা আপনার সাথে আসলে অনেক ভালো যায়, বিকজ আপনি বাইরে পড়াশোনা করে এসেছেন। সো আপনি একটু আসলে আমাদের অডিয়েন্সকে যদি বলেন, বা স্পেসিফিক্যালি মাদ্রাসা স্টুডেন্টদেরকে যদি বলেন যে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করে, স্পেশালি হচ্ছে আপনার ইউরোপ বা আমেরিকা, এসব কান্ট্রি থেকে আসলে আমাদের পড়াশোনা করাটা কতটুকু উচিত, বা আমাদের আসলে যাওয়া আহ, উচিত কিনা। আহ, আসলে এটা তো আসলে বলতেই হয় না, কোনো ধরনের কোনো ডিবেট এবং ডাউট ছাড়া বলতে হয় যে দেশের বাইরে গিয়ে অবশ্যই পড়ালেখা করা উচিত যদি সুযোগ থাকে। এবং পড়ালেখা শেষ করে আবার দেশে ফিরে আসা উচিত দেশের জন্য কিছু করার জন্য, দেশে কন্ট্রিবিউট করার জন্য। হ্যাঁ, আমি যদি কেউ বাইরে সেটেল হতে চায় আমি তাকে ডিসকারেজ করছি না। আহ, বাইরে যদি কেউ সেটেল হতে চায় সেটেল হতে পারে, বাট আমি বলবো যে আপনি দেশ বিদেশ ঘুরে যা আহরণ করবেন তার একটা অংশ দেশকে আবার ফিরিয়ে দেওয়া উচিত ঋণ হিসেবে। ঠিক আছে, ওই চিন্তা চেতনা থেকেই ইংল্যান্ডে মাস্টার্স করার পর সেখানে সেটেল হওয়ার চিন্তাও করি নাই, দেশে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ, অনেক স্ট্রাগলের পর ঢাকায় দুইটা স্কুল প্রতিষ্ঠা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপর মাদানী হসপিটালের সাথেও যুক্ত আছি আলহামদুলিল্লাহ। তারপর আপনার আজহার একাডেমি বাংলাদেশ, আমাদের একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে, আপনি সম্ভবত অবগত আছেন, যে হুম, প্ল্যাটফর্মের মাধ্যমে
আমরা 5 জন আজহারি ভাই আমরা বিভিন্ন কোর্সের আয়োজন করি, 3 মাস মেয়াদী কোর্সের আয়োজন করি। কিছুদিন পরই আহ, ইসলামী অর্থনীতি এবং আধুনিক ব্যাংক ব্যবস্থা নামে আমাদের কোর্স শুরু হচ্ছে। আমরা এরকম 3 মাস ব্যাপী কোর্সের আয়োজন করছি। তো ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলগুলোর মাধ্যমে আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল, আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল, এই স্কুলগুলোর মাধ্যমে তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ একটা খুবই কঠিন সময় আমি পার করে এসেছি আল্লাহ রহমতে, আলহামদুলিল্লাহ। এখনো স্ট্রাগল করছি, এখনো যে একদম পুরোপুরি সেটেল হয়ে গেছি তা না, কিন্তু আলহামদুলিল্লাহ কঠিন স্ট্রাগলিং পিরিয়ডটা পার করতে পেরেছি, অতিক্রম করতে পেরেছি। আল্লাহ আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া। প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা, এটা আরেকটা বিষয় আমাদের মনে হয় আমাদের মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে, আমি চাইলেই একটা মাদ্রাসা করতে পারতাম, কিন্তু মাদ্রাসা না করে ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল কেন করেছি, এটা কেন প্রয়োজন? এটা এই জন্য প্রয়োজন, অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমরা শুধুমাত্র স্কুলের যে শিক্ষা, শুধুমাত্র স্কুলের শিক্ষার মধ্যে নৈতিকতার জায়গাটা একদমই খালি হয়ে গেছে। বাচ্চাদেরকে এখন নীতি নৈতিকতা, মোরাল এডুকেশন বলতে যা বোঝায় তা এখন স্কুল কলেজে একদমই দেয়া হচ্ছে না। একটা সময় ছিল যদি পাঠ্য বইতে কোনো কিছু তেমন নাও থাকতো, আমাদের টিচাররা ছিলেন আদর্শ এবং তারা প্র্যাকটিক্যালি অনেক কিছু বাচ্চাদেরকে দিতেন। এখন এমন হয়েছে বইগুলোও মানে মোরাল এডুকেশন শূন্য, এবং টিচাররাও প্র্যাকটিক্যালি কোনো কিছু দেন না। টিচারদের বেশিরভাগ, উইথ ডিউ রেসপেক্ট, অধিকাংশ টিচারের ধান্দা থাকে কিভাবে কোচিং বাণিজ্য কিভাবে রমরমা করব, অধিকাংশ, উইথ ডিউ রেসপেক্ট। এখন আদর্শ টিচার আছেন, আমি এটা বিশ্বাস করি, ওই বিশ্বাস রেখে আমি বলছি যে কিভাবে কোচিং ব্যবসা রমরমা করব, কিভাবে নিজের মাসিক আয় কিভাবে আরো বাড়াবো, এটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করি। মানে ম্যাটেরিয়ালিস্টিক ভিউ বর্তমান, আসলে এই দুনিয়াটাই ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া, আসলে কিছু বলার নেই। তো টাকা পয়সা অর্থ উপার্জনের দিকে আমাদের নজর সবচেয়ে বেশি। নীতি নৈতিকতার জায়গাটা অলমোস্ট শূন্য হওয়ার দিকে। এইখানে স্কুল কলেজের বইগুলো পড়ে কেউ দিন, ধর্ম, ইমান, ইসলাম, নীতি নৈতিকতা, মোরালিটি এগুলো আর শিখতে পারবে না। সেই জন্য ইংলিশ মিডিয়াম ক্যামব্রিজ কারিকুলাম বলেন অথবা ইংলিশ ভার্সন এডুকেশন বলেন, এগুলোর সাথে কোরআন, সুন্নাহ, ইমান, ইসলামের যে বেসিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের বাচ্চাদের অবশ্যই শেখা উচিত, জানা উচিত। ওই চিন্তা চেতনা থেকে কিন্তু 2টা স্কুল আল্লাহর রহমতে আমরা ঢাকার বুকে, রাজধানী বুকে করেছে। এছাড়াও মাদানী হসপিটালের সাথে যুক্ত আছি, এবং আজহার একাডেমি বাংলাদেশ নামে যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, এইটারও আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যারা আছেন, মাদ্রাসা পড়ুয়া যারা আছেন তারাও মোস্ট ওয়েলকাম। স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যারা আছেন, যারা আসলে দিন সম্পর্কে ছোটবেলা জানতে পারেননি, বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে, পরিবেশ পরিস্থিতি হয়তো সায় দেয়নি, তারা জানতে পারেননি, কিন্তু তারা দিন সম্পর্কে জানতে চান, ইসলাম সম্পর্কে জানতে চান, কোরআন সুন্নাহ সম্পর্কে জানতে চান, আধুনিক কিছু ইসলামী বিষয়াশয় সম্পর্কে জানতে চান, তাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ, আজহার একাডেমি বাংলাদেশ নামে। তো যেটা বলতে চাই আমি, সেটা হচ্ছে আমরা আরেকটা বিষয়কে খুব বেশি মানে ভয় পাই এখন, সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়া। উদ্যোক্তা হওয়াকে আমরা অনেকেই ভয় পাই, ঠিক আছে, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, আমরা মুসলমান জাতি কিন্তু বণিকের জাতি। মুসলমান জাতি কিন্তু মানে গোলামি করে অভ্যস্ত ছিল না। আমাদেরকে চাকরি করা, অর্থাৎ অন্যের গোলামি করা আমাদেরকে শিখিয়েছে ঔপনিবেশিক শক্তিগুলো, ঠিক আছে। ইংল্যান্ড, ফ্রান্স সহ যে দেশগুলো আমাদেরকে এসে দখল করেছিল, তারা কিন্তু তাদের তাদের স্বার্থে, তাদের চাকরি করার জন্য লোক প্রয়োজন ছিল, এই জন্য তারা আমাদের মাথায় চাকরির কনসেপ্টটা ঢুকিয়েছে। কিন্তু মুসলমান জাতি কিন্তু মূলত বণিকের জাতি, ব্যবসায়ীর জাতি। আমাদের ব্যবসার উপরে ফোকাস করা উচিত। হ্যাঁ, আমি এটা বলছি না সবাই অনেক বড় বড় বিজনেসম্যান হয়ে যাবে, সবাই উদ্যোক্তা হয়ে যাবে, এটা আমি বলছি না, কিন্তু যদি সুযোগ থাকে কারো, তাহলে এই লাইনে একটু চিন্তা করা উচিত। ছোট ছোট বিষয় থেকে আপনার শুরু করা উচিত। আসলে আমরা অনেক বেশি অলস হয়ে গেছি এখন, আমার কাছে মনে হয় আমরা কেউ কষ্ট করতে রাজি না। আমরা কষ্ট করতে রাজি না, আমাদের কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে। আপনি যদি একটা ব্যবসা দেন,
আপনি যদি নতুন একটা উদ্যোগ যদি আপনি গ্রহণ করেন, আপনার রাতের ঘুম নষ্ট হবে, আপনার ক্ষুধা নষ্ট হবে, আপনার আপনার প্রেসার হতে পারে, আপনার ডায়াবেটিস হতে পারে, আপনার সমস্যা হতে পারে। এইটা মেনে আপনাকে নামতে হবে, ঠিক আছে? কিন্তু আমাদের উদ্যোক্তা হওয়ার দিকে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমাদের ব্যবসায়ী হওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত, ঠিক আছে? কারণ মুসলমান জাতি হিসেবে আমি বলতেছি, কোরআন মাজিদে কিন্তু চাকরির কথা কিছু বলা হয় নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেনা বেচা, ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তো ব্যবসার কথা কিন্তু কোরআন মাজিদে সুস্পষ্ট ভাবে উল্লেখ আছে, এবং আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একজন ব্যবসায়ী ছিলেন, ঠিক আছে? নিজে একজন ব্যবসায়ী ছিলেন। ইসলামে বিজনেসকে অনেক বেশি আপনার এমফাসাইজ করা হয়েছে, অনেক বেশি ব্যবসার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ছোট থেকে শুরু করি, কিন্তু আমরা আসলে চিন্তা করি কি, আমাকে একজন 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দিয়ে দিবে, আমি একটা বড় ব্যবসা দিয়ে বসে যাব। এটা কখনো হয় না লাইফে, এটা কখনো হয় না, ইল্লা মাশাআল্লাহ অল্প দুই একটা ঘটনা ছাড়া এরকম কখনো হয় না। আমি কিছুদিন আগে আমার ফেসবুক আইডিতে একটা বিষয় আমি শেয়ার করেছিলাম। ঢাকায় আমি একটা জায়গায় গেলাম, গিয়ে দেখি খুব সুন্দর একটা ফলের জুসের দোকান করেছে, ফলের জুসের দোকান, যেটা মানে ফ্রেশ ফ্রুটস আপনি দেখাবেন, তারা সেই ফ্রুটস দিয়ে আপনাকে জুস বানিয়ে দিবে। এটা কিন্তু আরব বিশ্বে অলরেডি পপুলার। আরবের প্রত্যেকটা দেশের গলিতে গলিতে আপনি ফ্রেশ জুসের দোকান পাবেন। তো আমি ওইটার একদম মেনু কার্ড সহ, ঢাকায় দেখে আমার খুব ভালো লাগলো, মেনু কার্ড সহ ছবি টবি সহ আমি দিলাম, দিয়ে বললাম আপনি এই বিজনেসটা যদি করতে চান, আপনার সর্বোচ্চ 3 থেকে 4 লাখ টাকার আপনার একটা পুঁজি লাগবে। এখন আমার করে কি আসলে 10 লাখ 12 লাখ 14 লাখ 15 লাখ টাকা খরচ করে ইউরোপ আমেরিকাতে যাওয়ার চেষ্টা করে মানুষ। আপনার মালয়েশিয়া সৌদি আরব আসার জন্য তো 8 লাখ 10 লাখ টাকা খরচ করে ফেলে, ঠিক আছে? তারপর আপনার 12 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বাঙালিরা মারা যাচ্ছে। এইগুলো করার কি প্রয়োজন? আপনি আপনার দেশে ছোট পরিসর থেকে একটা দোকান দিয়ে আপনি শুরু করেন, কিন্তু আমাদের ওই ধৈর্য নাই, আমাদের ওই যে প্যাশন্স, যেই সবর, যে ধৈর্য আমাদের থাকা প্রয়োজন, যেই ডিটারমিনেশন আমাদের থাকা প্রয়োজন, ওই ডিটারমিনেশন নেই। আমরা চাই যে সেটেল লাইফ। এবং আমি আপনাদেরকে, যেহেতু ইংল্যান্ডে ছিলাম 2 বছর, ইউরোপের দেশটা যেহেতু দেখে এসেছি, আমি গ্যারান্টির সাথে বলছি পৃথিবীর কোথাও টাকা বাতাসে টাকা উড়ে বেড়ায় না। আমরা মনে করি যে ইউরোপ আমেরিকাতে মনে হয় আকাশে বাতাসে টাকা উড়ে বেড়াচ্ছে, না, কোথাও না। প্রত্যেকটা জায়গায় স্ট্রাগলিং লাইফ। আপনাকে যেইখানে যান আপনাকে স্ট্রাগল করতে হবে, যেইখানে যাবেন আপনাকে স্ট্রাগল করতে হবে। তো যেই স্ট্রাগল আপনি বিদেশ গিয়ে করছেন, ওই স্ট্রাগল আপনি আপনার দেশে কেন করছেন না? ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। প্রতিষ্ঠান, উদ্যোগ, এগুলোর সাথে আমাদের নিজেদেরকে যুক্ত করা উচিত। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বলবো, আপনি যেই বিজনেস করতে চান সেই বিজনেসে লাইনে আপনি 4-5 বছর আগে চাকরি করেন, সময় দেন। আপনি আপনার যেই লাইন আপনার ভালো লাগে, ঠিক আছে, সেই লাইনে আপনাকে মিনিমাম 4-5 বছর আগে সময় দিতে হবে, তারপর আপনি ওই লাইনে বিজনেস করার জন্য আপনি এগিয়ে যান। হ্যাঁ, আমার মনে হয় বিজনেসের আন্ডারস্ট্যান্ডিংটার জন্য ওই সেম ফিল্ডে জব করাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আমি আমার পার্সোনাল লাইফে ওই জিনিসটা দেখেছি যে আমি যখন জব করা শুরু করলাম 2020 সালের দিকে, তখন থেকে মোটামুটি এখন পর্যন্ত আমার যে ক্যারিয়ার, সো আমার যে টপিক, ওই টপিকে আমি মোটামুটি এখন অনেকটাই মানে প্রফেশনাল। সো আমি চাইলে এখন আমিও এরকম একটা অর্গানাইজেশন বিল্ড করতে পারি। সো আমার মনে হয় ওই লার্নিংটার জন্য ইম্পর্টেন্ট। এন্ড আমাদের এই কথাটা আসলে যেখান থেকে শুরু, সেটা হচ্ছে আসলে মাদ্রাসার স্টুডেন্ট অথবা আমরা মুসলিম জাতি, আমাদের কিন্তু আসলে অনেক খুব রিচ একটা আমাদের হেরিটেজ আছে, আমাদের খুব রিচ একটা হিস্ট্রি আছে, বাট আমরা মনে হয় এটা ভুলে যাচ্ছি। এবং এই হিস্ট্রি গুলাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু সবারই, তবে স্পেসিফিক্যালি মাদ্রাসা স্টুডেন্ট বা মাদ্রাসা যারা টিচার বা মাদ্রাসা কমিউনিটির যারা অথরিটি পর্যায়ে যারা আছেন, তাদের মনে হয় এই জায়গাটাতে একটা অনেক ভালো প্ল্যানিং দরকার। এন্ড ওই ওই সেম কথাটাই আসছে আবারও, যে আমাদের ওই যে প্ল্যানিংটা নাই। আমরা যখন আসলে প্ল্যান করব, আমি অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করার খাতিরে যেটা দেখলাম, যে একটা অর্গানাইজেশন, বিশেষ করে যেগুলো সোশ্যাল অর্গানাইজেশন, ওরা কিন্তু আসলে চিন্তা করে যে আমাদের মেম্বারদেরকে আমরা আসলে কত ডাইভার্স নলেজ দিতে পারি। হ্যাঁ, ধরেন আমি ওদেরকে প্রফেশনাল বা জব মার্কেটে যেসব স্কিল লাগে সেগুলোও শেখালাম, বাট দেখা যায় 1-2 বছর ওরা এই টপিকে কাজ করার পর তারা আবার এন্টারপ্রেনারশিপ নিয়ে আসে, সো দ্যাট যারা এন্টারপ্রেনারশিপে ইন্টারেস্টেড তারা এই লার্নিংটা নিতে পারে।
সো আমরা তো আসলে আমাদের নিজের কাজটাই ঠিকমতো করছি না, পড়াশোনাই করছি না। সো আমরা এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করব, সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, আমাদের মাদ্রাসা থেকে আমরা লিডারশিপ তৈরি করার চেষ্টা করব। এটা তো আসলে অনেকটা স্বপ্নের মতো, বাট অ্যাজ ইউজুয়াল আপনি যেটা বললেন যে আমাদেরকে কোথাও থেকে তো আমাদেরকে আসলে শুরু করতে হবে। সো আমরা আসলে একটু আমাদের শেষ দিকে চলে আসছি। আমরা আরেকটু কিছু কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করি, যেহেতু প্রশ্ন আসছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন আপনি। সো ভাইয়া বলতে চাচ্ছেন, অনলাইন মাদ্রাসা সারা দেশে মাদ্রাসা ছাত্রদের কোয়ালিটি এডুকেশন প্রদানের চেষ্টা করছে, এই নিয়ে আসলে আপনার পরামর্শ কি হতে পারে? হ্যাঁ, আপনি যদি একটু অ্যান্সার করেন। ধন্যবাদ মিজানুর রহমান ভাইকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অনলাইন মাদ্রাসার কার্যক্রম আমি মাঝে মাঝে দেখার চেষ্টা করি। আহ, আমার মনে হয় আপনারা যেই লাইনে এগুচ্ছেন আমার মনে হয় ঠিক আছে। তবে আহ, বাচ্চাদেরকে মানে ছাত্রছাত্রীদেরকে আমার মনে হয় তাদের কিছু মোটিভেশন তাদের প্রয়োজন, তাদের ব্রেইন স্টর্মিং অনেক বেশি প্রয়োজন। আমরা সিলেবাস ভুক্ত যে পড়ালেখা আছে এই সিলেবাস ভুক্ত পড়ালেখার পাশাপাশি ব্রেইন স্টর্মিং অনেক বেশি প্রয়োজন, যেন তাদের চিন্তা হরাইজনটা, চিন্তার দিগন্তটা যেন একটু প্রসারিত হয়। এই জন্য ব্রেইন স্টর্মিং প্রয়োজন আছে। ঠিক আছে, এটা খুব বেশি, এটা এই দিকে আমার মনে হয় একটু গুরুত্ব দেওয়া উচিত। তারা যেন হ্যাঁ, বর্তমান এক্স্যাক্টলি। সময়ের সাথে বর্তমান দুনিয়ার সাথে নিজেকে যেন খাপ খাওয়াতে পারে। ঠিক আছে, আমি যেটা বললাম যে আমরা মানে আহ, আমরা যে এমন যেন না হয় যে মাদ্রাসা স্টুডেন্ট মানে হচ্ছে ভিন গ্রহের কোনো কিছু, এই বিষয়টা যেন হুম। না থাকে। সে যেন মানে শুধুমাত্র সিলেবাস ভুক্ত বইয়ের মধ্যে যেন সে সীমাবদ্ধ না থাকে। তার চিন্তার দিগন্তটাকে প্রসারিত করার জন্য জেনারেল এডুকেশন বলতে আমরা যা বুঝি, অ্যাকচুয়ালি এই জেনারেল এডুকেশন এবং ইসলামিক এডুকেশন, সেকুলার এডুকেশন, এই বিভাজনটা কিন্তু একসময় ছিল না। এই বিভাজনটা আমরা হুম করে হুম ফেলেছি, হুম। যেটা টোটালি আনফরচুনেট। আমাদের মুসলিম স্কলার যারা ছিলেন, আমাদের মুসলিম স্কলার যারা ছিলেন, তারা কিন্তু একদিকে একজন হতেন ডাক্তার, তিনি আবার বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন, তিনি আবার ম্যাথ নিয়ে গবেষণা করছেন, তিনি আবার অনেক বড় মুফাসসির ছিলেন, তিনি আবার অনেক বড় দার্শনিক ছিলেন। মুসলমান বিজ্ঞানীদের, মুসলমান মনীষীদের ইতিহাস যদি আমরা পড়ি, লাইফ স্টাডি করি, আমরা কিন্তু এরকমই পাই। প্রত্যেকে কিন্তু মানে মাল্টিটাস্কিং ছিলেন। ঠিক আছে, তো এই কারণে কিন্তু তারা মানে খুব সহজেই পরমত সহিষ্ণু ছিলেন। অন্যের একটা অপিনিয়ন গ্রহণ করা, অন্যের একটা মত, ভিন্ন একটা মত গ্রহণ করা, এই এই কাজগুলো কেন হয়েছে? তাদের চিন্তার মানে প্রসারণ কেন হয়েছিল? কারণ তারা বিভিন্ন ফিল্ডে কাজ করতেন এট এ টাইম। আমরা যদি এক কেন্দ্রিক মানে শুধু সুজা বুঝি, আর ডানও না বামও না, এটা হলো আমরা ব্লক হেডেড হয়ে যাব। ঠিক আছে, আমরা যেন ব্লক হেডেড জাতি যেন না হই। মুসলমানরা খুবই মুক্ত চিন্তার মানুষ শুরু থেকেই। এই জন্যই কিন্তু আমরা একসাথে চার মাযহাব, আমরা প্রত্যেককেই আমরা বলি যে প্রত্যেকে হকের উপরে আছেন। চিন্তার যে ডাইভার্সিটি, চিন্তার যে ভিন্নতা, ঠিক আছে, এটা আমাদের মধ্যে সবসময় ছিল। ঠিক আছে, এটা সবসময় ছিল। কিন্তু আমরা এখন মানে একমুখী চিন্তা ভাবনা করার কারণে কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি কেওস, অনেক বেশি ঝামেলা সৃষ্টি হচ্ছে। তো অনলাইন মাদ্রাসার প্রতি আমার অনুরোধ থাকবে যে পুঁথিগত যে বিদ্যা আছে সেটার পাশাপাশি পুঁথিগত বিদ্যার উপর আমাদেরকে জোর দিতে হবে। কারণ আমাদের প্রথমে আমি বলেছি যে মাদ্রাসায় পড়েও আমরা আহ, আমার নাম অমুক এটা আমরা আরবিতে বলতে পারি না। দ্যাট ইজ রিয়েলি স্যাড, এটা খুবই দুঃখজনক। ঠিক আছে, আর একটা জিনিস আমি বলবো, আমরা গ্রামারের প্রতি অনেক বেশি গুরুত্ব দিই। গ্রামার শেখার জন্য কিন্তু ভাষা আসে নাই, ভাষা শেখার জন্য গ্রামার এসছে। তো ভাষাটাকে আমরা যেন ভাষার মতো করে শিখি। ঠিক আছে, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ভাইয়েরা আল আজহার ইউনিভার্সিটিতে গিয়ে নাহু সরফ মানে আরবি গ্রামারে ওনারা এক একজন বিশেষ বড় মানে বিশাল পাণ্ডিত্য ওনারা প্রদর্শন করেছেন। ঠিক আছে, কিন্তু মিশরি যারা, যাদের ভাষা আরবি, তারা কিন্তু নাহু সরফে এতটা ভালো না। কিন্তু তাদের ভাষা তো আরবি, তারা তো কোরআন সুন্নাহ আমাদের চাইতে অনেক ভালো তারা বুঝতে পারছে। তো আমরা ভাষার উপরে যেন গুরুত্ব দিই, ভাষা শিক্ষার উপরে যেন গুরুত্ব দিই। আমি সেম জিনিস আমি ইংলিশের ক্ষেত্রেও বলবো। আমরা পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, হাবি জাবি এগুলা পড়াতে পড়াতে, হোয়াট ইজ ইউর নেম, ওয়ার ইউ কামিং ফ্রম, এই বেসিক যেই বিষয়গুলো আছে, এই বেসিক কোয়েশ্চেন গুলোর আনসার আমরা করতে পারি না।
ঠিক আছে, এরকম যেন না হয়, ভাষাটা যেন প্র্যাকটিক্যালি যেন শিক্ষার মধ্যে যেন আসে। ঠিক আছে, এটা আরেকটা অনুরোধ থাকবে। আমরা অ্যারাবিক টু অ্যারাবিক পড়ালেখা করার আমরা চেষ্টা করব। মাদ্রাসা স্টুডেন্ট আমরা যারা আছি, সিলেবাসভুক্ত বই যেগুলো আছে সেগুলো আমরা আরবিতে পড়ার চেষ্টা করব, আরবিতে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আরবি উইদাউট ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ উই কান্ট আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সুন্নাহ প্রপারলি। এটা আমাদের মাথায় থাকতে হবে। এক্স্যাক্টলি। সো আমিও আসলে এই ব্যাপারটার সাথে এগ্রি করি, আমাদের আসলে ভাষা শেখা উচিত এবং ওই ভাষাটা যদি আমরা আসলে ইউজ করতে পারি, কারণ অনেককে দেখা যায় আসলে তারা গ্রামার খুব একটা ভালো পারে না, বাট স্টিল তারা খুব ভালো কমিউনিকেশন করতে পারে। সো ওটাই আসলে একটা ভাষার মানে প্রয়োজনীয়তাটাই আসলে ওইখানে। সো আই থিংক এটা একটা গ্রেট পয়েন্ট। আমরা নেক্সট কোয়েশ্চেনে যেতে পারি। ওকে, সো আমাদের মেবি কোয়েশ্চেন নেই, জাস্ট কিছু অপিনিয়ন দেখতে পাচ্ছি আমরা এখানে। বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষার সংকোচনের বা মাদ্রাসার প্রতি নেতিবাচক ধারণার জন্য কথিত হুজুররাই দায়ী। আজকের আলোচনায় সেই বিষয়টি উঠে এসেছে। সো ওকে, ধন্যবাদ শহীদুর রহমান ভাইয়া। সো আমার মনে হয় আমরা এতক্ষণ এই আলোচনাটাই করছিলাম যে আমাদের টিচার যারা, কারণ ওদের ইনফ্লুয়েন্সটাই সবচেয়ে বেশি এবং তাদের পাওয়ারটাই সবচেয়ে বেশি। দেখা যাচ্ছে আমি আপনাকে এই কোয়েশ্চেনটা মানে এই পয়েন্ট থেকে করতে চাই, সেটা হচ্ছে আমরা এতক্ষণ আলোচনা করলাম অনেক প্রবলেমস নিয়ে, অনেক সলিউশন নিয়ে, বাট আমার মূল কনসার্ন হচ্ছে মানে কে করবে। ধরেন আপনি একটা প্রতিষ্ঠান করলেন ঢাকায়, হ্যাঁ, সো এখন দেখা যাচ্ছে একজন টিচার, একজন মাদ্রাসার শিক্ষক অথবা যে কোনো একজন মানুষ, সে যখন একটা প্রতিষ্ঠান করার সুযোগ পাচ্ছে, সে মাদ্রাসা দিয়ে দিচ্ছে, হুইচ ইজ গুড, ঠিক আছে, আপনি মাদ্রাসা দেন, মাদ্রাসার কারণে ইসলামিক শিক্ষায় তারা পড়াশোনা করবে। বাট আমার কথা হচ্ছে আমার সোসাইটি বা আমার এই যে পুরো কমিউনিটিটা আসলে এই মুহূর্তে নিডস কি। যেমন আমার কাছে, আমি যেহেতু বিভিন্ন কমিউনিটি মানুষের সাথে উঠা বসা করছি, তো আমি দেখলাম যে সবার মা বাবা বা ম্যাক্সিমাম গার্জিয়ান যারা থাকে, তারা চায় যে তাদের ছেলে মেয়ে ইসলামিক শিক্ষায় গড়ে উঠুক, যে হ্যাঁ আমার ছেলে মেয়েদেরকে আমরা ইসলামিক শিক্ষায় পড়াশোনা করব, বাট তারা মাদ্রাসায় দিতে চায় না। সো তাদের জন্য আসলে সলিউশনটা কি? সো তখনই আমি দেখলাম যে কিছু স্কুল তৈরি হয়েছে এমন যারা আসলে ইংলিশ মিডিয়াম বাট ইসলামিক, হ্যাঁ। সো বাট এই জায়গাটাতে আমাদের একটা অনেক বড় ল্যাকিংস ছিল। আই থিংক এই জায়গাটাতে আপনি আসলে অনেক ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, অ্যান্ড কংগ্রেচুলেশনস আপনাকে এটার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে আপনি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যেটার কারণে আমরা আই থিংক ঢাকার বুকে অ্যাটলিস্ট যেসব এলিট ক্লাস মানুষজন আছে যারা তাদের সন্তানদেরকে চায় যে তারা ইসলামিক এডুকেশনের পাশাপাশি মোরাল এডুকেশনের সাথে এবং মানসম্মত শিক্ষা নিয়ে তারা গড়ে উঠুক, তারা একটা এখন অপরচুনিটি পাচ্ছে যেখানে তারা তাদের সন্তানদেরকে পড়াশোনার জন্য আলহামদুলিল্লাহ। দিতে পারবে। সো আলহামদুলিল্লাহ। আমার আমাকে একটু আপনি এটাই অ্যান্সার করবেন যে মানে হোয়াটস দ্য ওয়ে। আমরা তো সলিউশন নিয়ে আলোচনা করলাম, এখন আমাদের মানে কারা করবে এই কাজটা, এই জায়গাটাতে আসলে মেইন আমাদের আজকের টপিক, যে লিডারশিপ তো ক্রাইসিস একটা আমরা দেখতে পাচ্ছি, যে কেউ তো আসলে ইনিশিয়েটিভ নিচ্ছে না, বা একজন ইনিশিয়েটিভ নিয়েছে তাকে তো আমরা দেখা যাচ্ছে আমাদেরই কমিউনিটি থেকে আমরা এমন ভাবে উঠে পড়ে লেগেছি যে না, তাকে কোনো একটা ভুল ধরে আমাদের আসলে নামাতে হবে। সো এই এখানে সলিউশনটা আসলে কি, এই ক্রাইসিসটা আসলে কিভাবে সলভ করা যায়, লিডারশিপ ক্রাইসিসটা? দেখুন, দেখুন, আমি যখন 2017 সালে যখন স্কুল শুরু করি, অনেকজন অনেক নেতিবাচক কথা বলেছে। আপনার ফ্যামিলি থেকে বলবে, আপনার আত্মীয় স্বজন থেকে বলবে, আপনার বন্ধু বান্ধব থেকে বলবে, আপনার ভার্চুয়াল ফ্রেন্ড যারা আছে ফেসবুকে, তারা অনেক নেতিবাচক কথাবার্তা বলবে। আমাকে কেজি স্কুলের টিচারও ডেকেছে। আই ডোন্ট কেয়ার। আমি এই সস্তা মেন্টালিটির মানুষজন আমার সম্পর্কে কি মন্তব্য করে না করে, এইগুলো এইগুলো নিয়ে চিন্তা করে তো আপনি সামনে এগোতে পারবেন না। পাছে লোকে অনেক কিছু বলবে। ঠিক আছে, এগুলো একদমই কানে নেওয়া যাবে না। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনাকে স্থির থাকতে হবে। ঠিক আছে, আমাদের আলহামদুলিল্লাহ একটা গোল আছে, আমাদের একটা এইম আছে, আমাদের একটা অ্যাম্বিশন আছে যে আমাদের অঙ্গনে ভালো ইসলামিক ইউনিভার্সিটি নাই। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো আমাদেরকে তৌফিক দেন, কয়েকটা স্কুল করেছি, আরো কয়েকটা স্কুল করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। একটা হসপিটাল আল্লাহর রহমতে ঢাকার বুকে আমরা করতে পেরেছি। তারপর আপনার আলহামদুলিল্লাহ আজহার একাডেমি বাংলাদেশ, এটাকে আমরা সামনে এগিয়ে নিচ্ছি। আমাদের সর্বশেষ ইচ্ছা হচ্ছে যে একটা ইসলামিক ইউনিভার্সিটি করা, মানসম্মত একটা ইসলামিক ইউনিভার্সিটি করা, আল আজহার ইউনিভার্সিটির আদলে।
ঠিক আছে, যেখানে ইসলামিক সাবজেক্ট গুলোর উপরে স্পেশালাইজেশনের ব্যবস্থা থাকবে, ঠিক আছে, বিবিএ এমবিএ থেকে শুরু করে সকল কিছুই থাকবে, কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে সবকিছু থাকবে। এরকম একটা ইউনিভার্সিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, এরকম একটা কিছু করার ইচ্ছা আছে। দেখেন, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে আমরা যেন কখনো ভুল না করি। ঠিক আছে, আমাদেরকে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে, কিন্তু সেই স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষাকে আপনার বাস্তবে রূপদান করার জন্য যে ত্যাগ দরকার, যে স্যাক্রিফাইস দরকার, সেইটা করার মতো মন মানসিকতা আমাদের থাকতে হবে। হ্যাঁ, আমরা অনেকে স্বপ্ন দেখে ফেলি, কিন্তু স্বপ্নটা শুধুমাত্র ওই দিবা স্বপ্নের মতোই থাকে, কিন্তু ওইটার জন্য আপনাকে ইউ হ্যাভ টু পে প্রাইস। আপনি যদি স্বপ্ন দেখেন, এটার জন্য আপনাকে একটা মূল্য দিতে হবে। ঠিক আছে, আপনার আরাম, আপনার কমফোর্ট জোন থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, 2017 সালে যখন স্কুল শুরু করি, আমার মনে আছে বহু রাত, বহু রাত এই পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন এগুলো লাগানোর জন্য রাস্তা রাস্তায় হেঁটেছি, বহু রাত। ঠিক আছে, বহু দিন। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে বসে আমার স্কুলের প্রচার প্রচারণা সকল কিছু আমরা করতে পারি, কিন্তু একটা সময় সকাল থেকে রাত পর্যন্ত প্রেসের মধ্যে পড়ে থাকতে হয়েছে, ব্যানার, ফেস্টুন এগুলো ডিজাইন করতে হয়েছে, রাত্রে আবার এগুলা লাগালো কিনা সেগুলো ঠিক মতো দেখতে হয়েছে। তো আমি যেটা বলছি যে আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত সময় দিতে হবে, আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে, আপনার আরামের যেই বিছানা, আরামের বিছানা আপনাকে ছাড়তে হবে। ঠিক আছে, এটার জন্য সময় দিতে, ডিটারমিনেশন থাকতে হবে। ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড যে আমাকে এই লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। আমি আজকে এইখানে আছি, ইনশাআল্লাহ 10 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন, ইনশাআল্লাহ আমাকে এই জায়গায় অবশ্যই পৌঁছাতে হবে। ঠিক আছে, এই ডিটারমিনেশনটা খুব বেশি প্রয়োজন। ঠিক আছে, তো আমরা যদি শুরু করি, আমি একা যদি না পারি, আমার আর্থিক সামর্থ্য নাই, একা না পারি, আমার 5 জন ফ্রেন্ড নিয়ে আমি শুরু করলাম, 5 জন বন্ধু নিয়ে আমি শুরু করলাম, শুরু আমাকে করতে হবে। কিন্তু আমি যদি উদ্যোক্তা হতে চাই, তাহলে কিন্তু আমি যেটা বলেছি আগেই, যে আপনি যেই লাইনে আপনি যেতে চান, সেই লাইনে অ্যাটলিস্ট, যেই লাইনে আপনি বিজনেস দিতে চান, উদ্যোগ আপনি গ্রহণ করতে চান, এন্টারপ্রেনিয়রশিপ আপনি শুরু করতে চান, ওই লাইনে আপনাকে মিনিমাম মিনিমাম 5 বছর আপনার সময় দেওয়া উচিত। তারপর আপনি এগিয়ে যান। একা না পারেন, আরো 5 জনকে নিয়ে এগিয়ে যান, জোটগতভাবে আপনি একটা গ্রুপ গঠন করে আপনি এগিয়ে যান। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বরকত দিবেন। কিন্তু সেজন্য আপনাকে আগে থেকে চিন্তা করতে হবে যে আমাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, আমার আরামের জায়গা থেকে বের হয়ে আসতে হবে, কমফোর্ট জোন থেকে আমাকে বের হয়ে আসতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে, এবং ওইটা অ্যাচিভ করার জন্য আপনার ভিতরে একটা হাঙ্গার আপনার অবশ্যই থাকতে হবে, ক্ষুধা থাকতে হবে। সাফল্যের জন্য ক্ষুধা খুব প্রয়োজন। জি। এক্স্যাক্টলি, আপনি যথাযথ বলেছেন এই ব্যাপারগুলো। অ্যান্ড আমি কিন্তু আমাদের এপিসোড 3-তে মেবি আমি আমাদের গেস্টকে বলেছিলাম যে আমার একটা স্বপ্ন আসলে আমাদের নিজেদের একটা ইউনিভার্সিটি থাকবে। অ্যান্ড আজকে আপনি এই কথাটা বললেন, সো আই থিঙ্ক উই আর সাম গেটিং সাম লাইক মাইন্ডেড পিপল। সো আই থিঙ্ক ইনশাল্লাহ আমাদের কমিউনিটি থেকে এই ধরনের লিডারশিপ গুলো আসলে উঠে আসবে, যেখানে আসলে একটা নির্দিষ্ট অথরিটি আসলে চিন্তা করবে যে কিভাবে আসলে আমরা আগামী 10 বছরে উন্নতি করতে পারি। হ্যাঁ, অ্যান্ড আমরা তো আজকে এটাই আলোচনা করলাম যে আমার মনে হয় যে এটাই আমাদের সবচেয়ে বড় মিসিং থিং আজকে, যে আমরা আসলে আমাদের কোনো পরিকল্পনাই নাই এন্ড আমরা চিন্তাই করি না কোনো কিছু, জাস্ট আমরা এই যে রেষারেষিতেই পড়ে আছি। সো আই থিঙ্ক আমাদের প্রচুর পরিকল্পনা, রিসার্চ এন্ড এই জিনিসগুলো আসলে বাড়াতে হবে, এবং কাগজে কলমে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আমাদেরকে আসলে সাজাতে হবে যে আমরা এইভাবে আমরা আগামী 10 বছরে পরিচালনাটা করব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি একজন ভাইয়া কমেন্ট করেছেন, মোহাম্মদ হাফিজুর রহমান, বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান বিষয়ক পড়াশোনার দিকে পিছিয়ে আছে আমার মনে হয়। এই বিষয়ে শায়েখ সৈয়দ গোলাম পিরাজুরি সাহেবের কাছে জানতে চাই এবং বিষয়ে চিন্তা ভাবনা কি। ওকে, সো আপনি যদি অ্যান্সার করেন। আসলে আসলে এটা একটা শাখের করাতের মতো হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষায় বিজ্ঞান, এটা একটা শাখের করাতের মতো হয়ে গেছে। কেন আমি বলছি যে শাখের করাত কেন বললাম, আমি অনেক মেধাবী ছাত্র, যারা ধরেন মাদ্রাসায় পড়ালেখা করে এক সময় ভালো স্কলার হতে পারতো, ঠিক আছে, তাদেরকে দেখছি যে তারা আলিম পাশ করার পর ফট করে তারা ইউনিভার্সিটির জেনারেল সাবজেক্ট নিয়ে চলে যাচ্ছে। এটা যেরকম একটা সমস্যা, আরেকটা সমস্যা হচ্ছে মাদ্রাসায় পড়ে সে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার ভালো করতে পারতো, সে আবার ওই শিক্ষাটা কিন্তু দুই ধরনের। ঠিক আছে, আমাদের মাদ্রাসা শিক্ষায়
অবশ্যই আমি একটু আগে যে কথাটা বললাম, আপনি হয়তো জনাব মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, আপনি হয়তো লক্ষ্য করেছেন আমার কথাটা, যে একটা সময় মুসলিম মনীষীদের মধ্যে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষার মধ্যে এই যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা ছিল না। যিনি বিজ্ঞানী ছিলেন, যিনি ডাক্তার ছিলেন একাধারে, তিনি গণিতবিদ ছিলেন, তিনি তাফসিরের অনেক বড় ইমাম ছিলেন, তিনি আবার দর্শন শাস্ত্র পড়ালেখা করেছেন, তিনি আকীদা বিষয়ে পড়ালেখা করেছেন। ঠিক আছে, এরকম বহু স্কলার আছেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহর কথা বলেন আপনি, ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে রুশদ বলেন আপনি, এরকম বড় বড় স্কলার যারা ছিলেন, তারা একাধারে বিজ্ঞান নিয়েও গবেষণা করেছেন, আবার তারা কোরআন সুন্নাহ নিয়েও গবেষণা করেছেন। কিন্তু ব্রিটিশ পিরিয়ড থেকে এসে আমরা দেখছি যে ইসলামী এডুকেশন এবং আপনার জেনারেল এডুকেশন দুইটাকে সম্পূর্ণ সেপারেট করে দেওয়া হয়েছে, সেকুলার এডুকেশনকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। আনফরচুনেটলি এটা খুবই দুঃখজনক। আমাদের জ্ঞান বিজ্ঞানের বেসিকটা কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে। আমি খুব আশ্চর্য হই যে আসলে মাদ্রাসা স্টুডেন্টদের কথা আমি কি বলবো, স্কুলে নিয়োগের জন্য, স্কুলে টিচার হিসেবে নিয়োগের জন্য মাঝে মাঝে যখন ইন্টারভিউ নেই, আমি খুবই হতাশ হয়ে যাই। ধরেন আমি আলিম পর্যন্ত সায়েন্স পড়েছি আল্লাহর রহমতে, মাদ্রাসায় আলিয়া ঢাকা থেকে আলিম পর্যন্ত সায়েন্স পড়েছি। আজকে থেকে 22 বছর আগে লাস্ট আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বই পড়েছিলাম। ঠিক আছে, তো যদি জিজ্ঞেস করি যে আহ, অমুক জিনিসটার আসলে সায়েন্টিফিক নেম কি, সদ্য যারা পাশ করে বের হয়েছে তারা বলতে পারছে না। ঠিক আছে, বেসিক কিছু বিষয়, বেসিক কিছু বিষয়, তাদেরকে সায়েন্সের বেসিক কিছু বিষয় যখন জানতে চাচ্ছি, তারা বলতে পারছে না। ইংলিশে অনার্স মাস্টার্স করে এসেছে, ইংলিশ লিটারেচারে। আমি তাকে যখন জিজ্ঞেস করলাম যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 5টা আপনার নাটকের নাম বলেন, বলতে পারছে না। অত সদ্যই কিন্তু আপনার ইংলিশ লিটারেচারে সে অনার্স মাস্টার্স শেষ করে বের হয়েছে। তো আসলে অবক্ষয় যেটা শুরু হয়েছে, সেই অবক্ষয়টা আসলে আমাদের এডুকেশন সিস্টেমে শুধুমাত্র মাদ্রাসায় না, এটা মাদ্রাসা শিক্ষা, জেনারেল শিক্ষা, সব জায়গায় এই অবক্ষয়টা আসলে শুরু হয়েছে। তো আমাদের এই বিষয়গুলোতে আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে। বিশেষ করে আমাদের টিচার যারা আছেন, আমাদের উস্তাদ যারা আছেন, তাদেরকে এই বিষয়গুলোতে অবশ্যই আমাদেরকে গাইড করতে হবে। ধরেন আলিম পর্যন্ত যেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি নিজে পরে বলছি, এখন তো আরো বেশি আধুনিকীকরণ করেছে। এইগুলো পরে একটা ছেলে, সে যদি পরবর্তীতে ডাক্তার হতে চায় ডাক্তারও হতে পারে, ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারও হতে পারে। তার জন্য পুরা সবগুলো লাইনই তার জন্য খোলা থাকে। এখন আহ, নিজেকে নিজে জানতে হবে আসলে আমি কি ভালো স্কলার হতে পারবো, কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে আমি কি ভালো স্কলার হতে পারবো। তাহলে যদি স্কলার হতে পারে, তাহলে তার আলিমের পর ওই লাইনই তার যাওয়া উচিত। আল আজহারে যেতে পারে, সে উমুল কোরআন ইউনিভার্সিটিতে পড়তে পারে, বাইরের যেই ইসলামিক ইউনিভার্সিটি গুলো আছে, আইআইইউএম আছে, এগুলোতে যেতে পারে। মালয়েশিয়াতে ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া আছে, সেখানে যেতে পারে। ঠিক আছে, আর যদি কেউ মনে করে যে না, আমার জন্য আসলে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এটা আমার জন্য অনেক বেটার হবে, নিজেকে জানতে হবে, নিজেকে জাজ করতে হবে, নিজের মানে প্রতিভার মানে মূল্যায়ন করতে হবে যে আমি আসলে কোন লাইনে গিয়ে ভালো করব, তার সেই লাইনই আসলে যাওয়া উচিত। নিজেকে জানতে হবে, বুঝতে হবে, এবং ওভারঅল টিচার যারা আছেন তাদের একটা ভালো একটা ভূমিকা রাখতে হবে মেন্টর হিসেবে। সো এক্স্যাক্টলি, আমরা আসলে আমাদের প্রোগ্রামটা একদম শেষের দিকে চলে আসছি। জাস্ট একটা পয়েন্ট আমি আজকে বলে আমাদের প্রোগ্রামটা শেষ করব। সেটা হচ্ছে আমাদের মাদ্রাসায় কিন্তু পুরো মাদ্রাসা কমিউনিটিতে বাংলাদেশে কিন্তু যথেষ্ট পটেনশিয়াল স্টুডেন্ট আছে যারা হচ্ছে বিভিন্ন সেক্টরে ভালো করছে এবং করবে। বাট আমার মনে হয় যে আমাদের কমিউনিটিটাই এখন এমন একটা অবস্থা যে ওই পটেনশিয়াল স্টুডেন্ট গুলো বা ট্যালেন্টেড স্টুডেন্ট গুলো চলে যাচ্ছে, যেমন আপনি বললেন আলিমের পরে চলে যাচ্ছে। এবং কেন চলে যাচ্ছে সেটার একটা পয়েন্ট আমি এখানে আমাদের একজন আমাদেরকে কমেন্ট করেছেন, তার মাধ্যমে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির দুজন স্টুডেন্ট সহ আমি আয়রনম্যান নামে একটা ওয়াশ অ্যান্ড আয়রন সার্ভিসিং প্রোভাইডিং কোম্পানি শুরু করি। আলহামদুলিল্লাহ এখন আমাদের ক্লায়েন্ট প্রায় 500+। এটা সম্পর্কে ইসলামিক কমিউনিটির একজন মুরব্বী নেতা বলা যায়, উনি খুব উপহাস করলেন, তাহলে বলেন তরুণরা কিভাবে আগাবেন। সো আমার মনে হয় যে আমরা আমাদের ট্যালেন্ট গুলো Very simple. হারিয়ে ফেলছি এভাবেই। সো এই পয়েন্টে যদি আপনি একটু কিছু বলেন এন্ড দেন আমরা শেষ করব ইনশাআল্লাহ। না, এটা তো আমি আসলে আগেই বলেছি যে পাশের লোকে অনেক কিছু বলে।
তাদের কথা আমি আপনাকে যেটা বললাম, যে আমি ঢাকার বুকে, রাজধানীর বুকে ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল দিয়েছি, যেখানে অ লেভেল সিলেবাস আলহামদুলিল্লাহ আমরা স্বীকৃতিও পেয়ে গেছি। ওকে, যেখানে অ লেভেলস এ লেভেলস পড়বে বাচ্চারা কদিন পর ইনশাআল্লাহ, সেখানে আমাকে বলা হচ্ছে কেজি স্কুলের টিচার। তো মানুষ তাচ্ছিল্য ভরে কি করবে না করবে, কি বলবে না বলবে, সে ইসলামী কমিউনিটির মুরব্বী হোক, সে ইসলামী রাজনৈতিক দলের নেতা হোক, খেতা হোক, যা ইচ্ছা হোক, আই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার। মানুষ পেছনে নেগেটিভ মন্তব্য কি করে না করে, উই ডোন্ট কেয়ার। ঠিক আছে, এই ভাবটা থাকতে হবে আমাদের। আই ডোন্ট কেয়ার আপনি কি উল্টাপাল্টা কথাবার্তা বললেন না বললেন, আরেকজনের নেগেটিভ মন্তব্য কখনো আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই ডিটারমিনেশন আমাদের মধ্যে থাকতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং আমি আবারও বলছি, মুসলমান জাতি বণিকের জাতি, ব্যবসায়ীর জাতি, উদ্যোক্তার জাতি। ঠিক আছে, ইনোভেটিভ চিন্তা ভাবনায় মুসলমানরা ছিল পৃথিবীর শীর্ষে। আমাদেরকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে এবং ওইভাবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। সো এন্ড আমি আবার অডিয়েন্সকে একটু অনুরোধ করব যে আমাদের পেজে গেলে, দার্স ফর ইউথের পেজে গেলে আপনারা দেখবেন যে আমাদের মুসলিম মনীষীদের যে ইনিশিয়েটিভ, এগুলো নিয়ে কিন্তু আমাদের কন্টেন্ট রাইটাররা নিয়মিত কন্টেন্ট লেখেন, এবং আমি নিজে আসলে তাদের কন্টেন্টগুলো পড়ি, এবং পড়ার পর আমি আসলে জানতে পারলাম যে ইসলামিক যারা মাদ্রাসা কমিউনিটির কথা বলি, মাদ্রাসা কমিউনিটির যেসব পার্সোনালিটিরা ছিলেন, এরা কিন্তু আসলে একাধারে অনেকগুলো বিষয়ে তারা এক্সপার্ট ছিলেন। দেখা যাচ্ছে তারা ডাক্তার, তারা হাফেজ হয়েছেন, তারা ডাক্তার হয়েছেন, তারা ইঞ্জিনিয়ার হয়েছেন, আরো অনেক বিভিন্ন বিষয়ে, ম্যাথমেটিক্স, হ্যাঁ, অ্যালগোরিদম, এরকম আরো অনেক বিভিন্ন টপিকে তাদের খুব ভালো পাণ্ডিত্য ছিল। বাট আমাদের এখন কিন্তু মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে এই জিনিসগুলো একদমই নেই। সো কিভাবে আমরা আর এই জিনিসগুলো করবো? এন্ড মিজানুর রহমান ভাই যেটা বললেন, সো আমার মনে হয় দেখা যাচ্ছে আমাদের মাদ্রাসা কমিউনিটিতে সবচেয়ে বড় প্রবলেম, আমরা আওয়াজ তুলতে পারি না। মানে আমরা আসলে কাদের বিরুদ্ধে আওয়াজ তুলবো, কিভাবে সংঘবদ্ধ হয়ে আওয়াজ তুলবো, আমাদের আওয়াজ তোলারও কোনো প্ল্যাটফর্ম নাই। আবার কেউ শুনবে, শোনার পরে আমরা কোনো একটা নির্দিষ্ট মহলকে প্রেশারাইজ করব, তারা সেখান থেকে ডিসিশন দিবে, এই জিনিসটারও আসলে কোনো সিস্টেম আমাদের মধ্যে নাই। কারণ আলটিমেটলি সবই হযবরল। সো আই থিঙ্ক এখানে আসলে এই যেটা আপনি বললেন, এটাই আসলে একটা ওয়ে আমাদের আসলে নিজের পথে এগিয়ে যাওয়া উচিত। কে কি বললো না বললো এসব আসলে আর আমাদের দেখা উচিত না। সংকীর্ণ চিন্তার সো মানুষজন কি বলে ওইগুলা নিয়ে কখনোই ইয়ে করা যাবে না, পিছু টান এক্স্যাক্টলি। আনা এন্ড যাবে না। আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার সময় কিন্তু আমরা আজকেও বলেছি এটা, যে আমরা শুধুমাত্র তাদের মতামতগুলোকে প্রাধান্য দিব যারা রেসপেক্টফুলি এবং খুব নলেজ বেসিসে, যারা হচ্ছে আমাদেরকে যদি কোনো মন্তব্য করে, সেটা যদি আমরা যে চিন্তা করি তার বিরুদ্ধে হয়, তাও আমরা কথা বলবো তার সাথে। বাট কেউ যদি আসলে অসম্মানজনক কথা বলে, তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, আমরা আসলে ওই কনভারসেশনে নাই। সো এটাই হচ্ছে জাস্ট বেসিক্যালি নো দ্যাট। আই থিঙ্ক আমাদের, হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমরা আমাদের প্রোগ্রামটা আজকে এখানে শেষ করব। আমি জাস্ট আপনার কাছ থেকে লাস্ট জানতে চাইবো, আমাদের দার্স ফর ইউথ নিয়ে, আমাদের এই ইনিশিয়েটিভ নিয়ে আপনার আসলে কি অভিমত, এবং আমাদের জন্য আপনি কি বলবেন, আমাদের টিম মেম্বারদের জন্য কি বলবেন? আপনার লাস্ট বক্তব্য যদি আমাদেরকে দেন। আহ, প্রথম প্রথমত আপনাদেরকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। আমার মতো অধম একজন নগণ্য মানুষকে আপনাদের প্রোগ্রামে ইনভাইট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন উত্তম জাযা, প্রতিদান যেন দান করেন। এই আলোচনাগুলোর প্রয়োজন আছে। আপনারা এই পডকাস্টের মাধ্যমে যে কথাগুলো আপনারা সমাজে ছড়িয়ে দিতে যাচ্ছেন, এই কথাগুলোর প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি আপনি যেমনটা বলেছেন যে আমরা একদিনে দুই দিনে কোটি কোটি মানুষের চিন্তা চেতনা আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, বাট উই হ্যাভ টু স্টার্ট ফ্রম সামওয়্যার। আমাদেরকে কোথাও না কোথাও থেকে এক্স্যাক্টলি। শুরু করতে হবে। যে শুরুটা আপনারা করেছেন, ইনশাআল্লাহ একটা ছোট বীজ আস্তে আস্তে বটবৃক্ষে পরিণত হয়। তো আমিও দোয়া করব, আশা করব ইনশাআল্লাহ যে দার্স ফর ইউথ যেই কাজটা শুরু করেছে, এই কাজটার মাধ্যমে একদিন ছোট বীজ থেকে ইনশাআল্লাহ বটবৃক্ষে পরিণত হবে। আপনাদের কাজগুলো হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আমাদের এই আলোচনাগুলো আরো বেশি বেশি হওয়া উচিত, প্রোডাক্টিভ আলোচনা। আমরা যেটা আমাদের আলোচনার মধ্যে অলরেডি উঠে এসেছে, যে আমরা আলতু ফালতু ফাউল, মানে অপ্রয়োজনীয় অহেতুক আননেসেসারি আলোচনাগুলো, কাদা ছুড়াছুড়ি, গালাগালি, বকাবকি, হ্যাঁ, একজন আরেকজনকে টেনে ধরা, হ্যাঁ, এইগুলো থেকে বের হয়ে এসে এই রকম মানে আলোচনা আরো বেশি হওয়া উচিত, যেগুলোর মাধ্যমে আমাদের ইয়াং জেনারেশন উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে এবং নিজের জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই আলোচনাগুলো আরো বেশি বেশি হওয়া উচিত। তো দ্যাটস ফর ইউথকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনি সহ
যারা যারা যুক্ত আছেন প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দেশের বাইরে আছেন এবং খুব বিজি একটা আপনার সময় যাচ্ছে। আপনি হজ পালনের উদ্দেশ্যে আছেন, সেখানে আসলে সময় দিয়েছেন আমাদেরকে, আজকে এত লম্বা সময় দিয়েছেন এবং আপনার ডিসকাশন আসলে অনেক অনেক বেশি হেল্পফুল ছিল। আমি অনেক কিছু জানতে পেরেছি এবং আই থিংক আমাদের অডিয়েন্স অনেক কিছু জানতে পেরেছে। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এন্ড ইনশাল্লাহ আমরা ফিউচারে হয়তো বা এই ধরনের ডিসকাশন আমরা আরো অনেক বেশি করতে পারবো। সো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি আমাদের গেস্ট, আমাদের অডিয়েন্সে যারা আছেন তাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের ডিসকাশন শুনেছেন এবং আপনাদের যদি মনে হয় যে এই ডিসকাশনগুলো আসলে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত, বা অ্যাটলিস্ট আমাদের মাদ্রাসা কমিউনিটিতে বেশি বেশি পৌঁছানো উচিত, আপনাদের যাদের কাছে মনে হয় তারা অবশ্যই এই এই লাইফটা শেয়ার করবেন এবং মেনশন করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে, সো দ্যাট কথাগুলো পৌঁছায়। আমাদের আসলে কখনোই দার্সফার ইউথের উদ্দেশ্য না যে আমরা ভিউজ নিয়ে আসবো, আমাদের প্রচুর ভিউজ দরকার, আমরা কখনোই চাই না। বাট আমাদের কথা হচ্ছে আমরা কাজ হয়তো বা 10 জন মানুষের লাইফে ইম্প্যাক্ট নিয়ে আসতে পারবো, বাট দ্যাটস ওকে। আমাদের 10,000 ভিউজ দরকার নাই, অন্তত 10 জন মানুষের লাইফে যদি আমাদের এই ডিসকাশনটি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, এটাই এনাফ। এন্ড আমাদের এই পুরো অর্গানাইজেশনের সার্থকতা আসলে ওখানেই থাকবে। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন, আমাদের সাথে পুরো লাইভে যুক্ত ছিলেন। আশা করছি পরবর্তী এপিসোড আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। এন্ড সে পর্যন্ত আমাদের জন্য, আমাদের গেস্টের জন্য, সবার জন্য দোয়া করবেন। এন্ড আপনি যেহেতু পবিত্র স্থানে আছেন, আমাদের সবার জন্য, আমাদের অডিয়েন্সে যারা আছে, আমাদের অর্গানাইজেশনে যেসব সদস্যরা কাজ করে, একটু মনে করে আমাদের সবার জন্য অবশ্যই, আমাদের অর্গানাইজেশনের জন্য একটু ইনশাআল্লাহ। অবশ্যই দোয়া করবেন, দোয়া পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ। So, ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া শুভরাত্রি। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।